আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনা যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। বাঁশতলার বিভীষিকা, তড়িৎ মুখার্জি, গড়বেতা। 68015 খড়গপুর টাটানগর প্যাসেঞ্জার ট্রেন চালাচ্ছি আজ। নির্দিষ্ট সময় থেকে মিনিট 20 লেটে ট্রেন ছাড়ল। যখন বাঁশতলা পৌঁছলাম তখন রাত্রি 9:30। ট্রেন তখন 30 মিনিটের মতো লেট। এখন থেকেই যা লেট হচ্ছে তাতে টাটানগরের সময় 11:30 হলেও মনে হচ্ছে পৌঁছতে প্রায় 1টা বেজে যাবে। এই রুটে আজ আমার প্রথম ডিউটি। আমি মূলত আদ্রা পুরুলিয়া, আদ্রা খড়গপুর আর আদ্রা মেদিনীপুর রুটেই প্যাসেঞ্জার ট্রেন নিয়ে যাতায়াত করি। এই রুটে স্টাফের অভাব হওয়ায় হঠাৎ করে জরুরি তলব পেয়ে কয়েকটা দিন খড়গপুর টাটানগর রুটে ডিউটি করতে এসেছি। যাই হোক, বাঁশতলা ছাড়লাম। পরবর্তী স্টেশন ঝাড়গ্রাম। 2-3 কিলোমিটার আসার পর 40 হতে 60 স্পিড তুলতে যাব, এমন সময় হেডলাইটের আলোয় কিছু একটা নড়াচড়া করতে দেখলাম। আরো কিছুটা এগোতেই লক্ষ্য করলাম লাইনের ধারে দাঁড়িয়ে 2 হাত তুলে ট্রেনটাকে থামানোর জন্য ইশারা করছেন এক মহিলা। যতদূর মনে হচ্ছে এই এলাকায় লাইনের কাছাকাছি কোনো গ্রাম নেই, আর থাকলেও সেটা চোখে পড়ছে না। চারিদিকে ফাঁকা মাঠ, জলাঝোপ জঙ্গল। তাই এইখানে এই মহিলাকে দাঁড়িয়ে হাত নাড়তে দেখে অবাক হলাম। আরো কিছুটা এগোতেই যা দেখলাম তাতে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। দেখলাম মহিলা এবার লাইনের পাশ দিয়ে উঠে 2 লাইনের মাঝে স্লিপারে পা দিয়ে দিয়ে সামনের দিকে ছুটে আসছে। গাড়ির গতি বেশি থাকলে কিছু করার থাকে না, দুর্ঘটনা অবধারিত। ধীরে ধীরে গতি কম করে পর পর কয়েকটা হর্ন দিয়ে গাড়িটাকে দাঁড় করালাম। ইঞ্জিন হতে মাত্র কয়েক মিটার দূরে দাঁড়িয়ে আছেন মহিলা। হেডলাইটের তীব্র আলোয় দেখলাম পরনে একটা সাধারণ ছাপা শাড়ি। কোনো মধ্যবিত্ত ঘরের সাধারণ মহিলা। গাড়িটা দাঁড়িয়ে যেতেই প্রায় ছুটেই সে কাছে চলে এলো। কেবিন হতে মুখ বাড়িয়ে চিৎকার করে ধমকে বললাম, এই কি ব্যাপার, মরবার খুব শখ হয়েছে নাকি? মহিলা ট্রেনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে যেন আমার কথা না শোনার ভান করে দাঁড়িয়ে রইল। তবে এই মাঝ রাস্তায় মহিলা এলো কি করে, বিশেষ করে এই রাত্রির বেলা? কিন্তু অত ভাববার সময় নেই। এক রাশ বিরক্তি নিয়ে বললাম, ট্রেনে উঠতে চাইলে পেছনের বগিতে উঠে যাও। এবারেও সে যেন আমার কথা শুনতেই পাচ্ছে না, আর আমাদের কেবিনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, পাগল নাকি? কথা কানে যাচ্ছে না? দেখলাম মহিলা কেবিনের দিকে ইশারা করছে। এদিকে ড্রাইভারের কেবিনে 2টি পাইলট ছাড়া কারোর ওঠার নিয়ম নেই। ওকে বললাম, তাড়াতাড়ি করো, পিছনের বগিতে ওঠো, ট্রেন ছাড়বো, দেরি হচ্ছে। এ কথা বলেই আমিও ফিরলাম কেবিনের দরজা হতে। মহিলা কি বুঝলো কে জানে, তার শাড়ির আঁচলের প্রান্ত আমাদের কেবিনের দরজার পাশ দিয়ে মিলিয়ে যেতেই 2টো হর্ন দিয়ে গাড়ি ছাড়লাম। কিছুক্ষণ পর পরের স্টেশন ঝাড়গ্রামে পৌঁছে গেলাম। এবার প্ল্যাটফর্ম বাঁ দিকে পড়েছে। অ্যাসিস্ট্যান্টকে বললাম, এ দেখো তো ওই মহিলা নামলো কিনা। কিছুক্ষণ পর সে জানালো ওই কামরা হতে যারা নামলেন তার মধ্যে নাকি ওই মহিলা নেই। আমি বললাম, তাকে ছাড়ো বলে আবার ট্রেন স্টার্ট দিলাম। টাটানগর পৌঁছলাম রাত্রি 1:45। কৌতূহলবশত গিয়ে ইঞ্জিনের পরের বগিতে জানলা দিয়ে ভেতরে উঁকি দিলাম। না, কোথাও কাউকে দেখতে পেলাম না। কামরাটা সম্পূর্ণই খালি। বুঝলাম কোনো একটা স্টেশনে নেমে গেছে, কিন্তু একটা বিষয় মনের মধ্যে খচখচ করতে লাগলো। অত রাত্রিতে জনমানবহীন প্রান্তরে অন্ধকারে ওই মহিলা এলো কি করে? আর এলোই যদি, তাহলে গেল কোথায়? ব্যাপারটা আর ভাবতে চাইলাম না। 58028 টাটানগর খড়গপুর প্যাসেঞ্জার নিয়ে নির্ধারিত সময়ে টাটানগর থেকে ভোর 3:15
খড়গপুরের উদ্দেশ্যে আবার রিটার্ন গাড়ি ছাড়লাম। বাঁশতলা আসতেই সেই চিন্তাটা মাথায় এসে গেল। এসব নিয়ে মাথা ঘামানোর সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই, কিন্তু তখন কি জানতাম মাথা ঘামানো নয়, মাথা খারাপ করার মতো একটা ঘটনার সম্মুখীন হতে হবে আমায়। এতটা বলে টেবিলে রাখা বোতল হতে ঢকঢক করে অনেকটা জল খেলেন অজয়দা। হ্যাঁ, এই ঘটনাটা আমায় বলেছেন অজয় চ্যাটার্জি, সম্পর্কে যিনি আমার স্ত্রীর খুড়তুতো দাদা। উনি দীর্ঘ প্রায় 40 বছর ভারতীয় রেলে কর্মরত ছিলেন। প্রথমে গুডস ট্রেন বা মালগাড়ি ড্রাইভার, পরে পরীক্ষা দিয়ে প্রমোশন হয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং তারপর প্রধান লোকো পাইলট। এই তার দীর্ঘ কর্মজীবন। আর এই দীর্ঘ কর্মজীবনে তিনি ছিলেন আদ্রা রেল কোয়ার্টার্সে। ওনার বাবাও ছিলেন রেলে, বাবার সেই কোয়ার্টার তিনিও পেয়ে যান। কর্মজীবনে মালগাড়ি যখন চালাতেন তখন বিভিন্ন দিকে বহু দূর দূর জায়গায় গিয়েছেন। খুব কষ্টের জীবন ছিল তার, স্নান খাওয়ার সময় হতো না। কখনো কখনো রাতের পর রাত ফাঁকা মাঠের মাঝে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সেই সময় রাতের অন্ধকারে এমন কিছু অলৌকিক ঘটনা তিনি প্রত্যক্ষ করেছিলেন যা ভাবলে আজও তিনি শিউরে ওঠেন, কিন্তু তার কোনো যুক্তি খুঁজে পান না। প্যাসেঞ্জার ট্রেনে লোকো পাইলট হওয়ার পর আদ্রা পুরুলিয়া, আদ্রা খড়গপুর রুটেই বেশি যাতায়াত করেছেন। মাঝে মাঝে কখনো কখনো অন্যদিকেও যেতে হয়েছে। অজয়দা বর্তমানে অবসর নিয়ে দুর্গাপুরে ফ্ল্যাটে স্থায়ীভাবে বসবাস করছেন। কয়েক মাস আগে তার কাছে ঘুরতে গিয়ে তার মুখ থেকে শুনেছিলাম এই ঘটনাটা। অজয়দা যেমনভাবে বাকিটা বলেছিলেন সেইভাবেই আবার শুরু করছি। পরদিন ডিউটি ধরার সময় দেখি আজ এক নতুন অ্যাসিস্ট্যান্ট এসেছে। কথায় কথায় জানতে পারলাম এই রুটে আজ ও প্রথম। ওর বেশিরভাগটাই হাওড়া হলদিয়া রুটে ডিউটি থাকে। ছেলেটা অত্যধিক কথা বলে, বুঝলাম ওর স্বভাবটাই এরকম। যথাসময়ে ট্রেন ছেড়ে নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে ঝাড়গ্রাম ঢুকবো, আর তখনই চোখের সামনে যা দেখলাম তাতে আমার সমস্ত হুঁশ উড়ে গেল। গতকাল রাতের ঘটনার পুনরাবৃত্তি। প্রথমে ভাবলাম ভুল দেখছি, পরে দেখলাম এটা ভুল নয়, এটা সত্যি। কথাটা অ্যাসিস্ট্যান্টকে বলতে সেও জানালো সে দেখছে কোনো এক মহিলা আসছে লাইন ধরে। গাড়ি অনেকটা আগে দাঁড় করাতেই দেখে সেই মহিলাও ট্রেন হতে কিছুটা দূরে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। একটু পরেই দেখছি সে উল্টো দিকে হাঁটতে লাগলো, আর ক্রমশ হেডলাইটের আলোর বাইরে গিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। দেখলাম পাশের ছেলেটি বেশ ঘাবড়ে গিয়ে মন্ত্র উচ্চারণের মতো কি যেন একটা বিড়বিড় করছে। আমি গাড়ি ছাড়লাম, আর বাকি রাস্তাটা তার সঙ্গে কোনো বাড়তি কথা বললাম না। আজ আমার এই রুটে ডিউটির 3য় দিন। আজ ট্রেনের কেবিনে ঢুকতেই দেখি কালকে ছেলেটি হনুমানজির একটি ফটো বসিয়ে তাতে সিঁদুর দিয়ে দিল। এরপর পকেট থেকে একটা পুঁথির মালা বের করে ধূপটুপ দেখিয়ে হনুমান চালিসা পাঠ করে আমার দিকে একটিবার ভয়ে তাকালো। আমি মজা করে বললাম, কি এবার ট্রেন ছাড়তে পারি নাকি আরো কিছু বাকি আছে তোমার? ছেলেটি লজ্জা পেয়ে বলল, না স্যার, ইনি আমাদের সংকট মোচন, দেখবেন আমাদের রক্ষা ইনি সব সময় করবেন। মনে মনে ভাবলাম, আগে তোমার এই বাড়াবাড়ি থেকে রক্ষা করুক, তারপর না হয় অন্য কিছু। ভাবনাটা শেষ করেই গাড়ি ছাড়লাম। ছেলেটা বড্ড কথা বলে। দেখি রাত্রি 9টা। খড়গপুরে গাড়ি ছাড়া নির্ধারিত সময় থেকে 35 মিনিট লেট। রাস্তায় সময় মেকআপ করে আজ বাঁশতলা বেরোলাম সঠিক সময়। মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল, যাক আজ আর পাগলিটা নেই। ছেলেটি শুনেও যেন শুনতে পেল না। বাঁশতলা ছাড়ার পর থেকেই দেখছি ও হনুমান চল্লিশা পাঠ করছে। জিজ্ঞাসা করলাম, এই এত ভীতু কেন তুমি? এভাবে ডিউটি করবে কি করে? কথা বলা শেষ হতে না হতেই দেখি সিগন্যাল নেই, লালবাতি জ্বলছে। অগত্যা গাড়ি থামালাম। ঝাড়গ্রামে নিশ্চয়ই কোনো মালগাড়ি রয়েছে। ছেলেটা এবার আরো জোরে জোরে মন্ত্র পাঠ আরম্ভ করলো। আজ বাতাসে একটা গুমট ভাব, কোথাও কোনো হাওয়া নেই, অথচ হনুমানজির ফটোতে ঝোলা মালাটি ভীষণভাবে দুলছে। ঠিক তখনই ওয়াকিটকিতে গার্ড সাহেবের গলা ভেসে এলো। আমি ছেলেটিকে ধমক দিয়ে চুপ করিয়ে বললাম, হ্যাঁ বলুন। গার্ড সাহেব বললেন,
সব ঠিক আছে তো মিস্টার চ্যাটার্জি? বললাম, হ্যাঁ সব ঠিক আছে, সিগন্যাল পেলেই গাড়ি ছাড়বো। ওয়াকিটকিটা রাখলাম, আর সেই সময় দেখলাম বহু দূরে ট্র্যাকের উপরে বসে আছেন এক মহিলা। ছেলেটা ভয়ে কেটে কেটে বলল, স্যার সামনে দেখুন, উনি সেই কালকের মহিলা না? আমি বিস্ময়ে একবার সেদিকে তাকালাম। অন্ধকারে ভালো দেখা না গেলেও বুঝলাম ট্র্যাকের উপর কেউ একজন বসে আছে। সে একজন মহিলা, কারণ তার পরনের ছাপা শাড়ি আমি বেশ চিনতে পারছি। নিশ্চয়ই ওটা সেই পাগলি, রোজ এখানে আসছে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটি কিছু বলতে চাচ্ছিল, আমি বললাম, চিন্তা নেই, সিগন্যাল পেলে হর্ন দেবো, উঠে যাবে। সাথে সাথে গাড়ি ছাড়লাম, হর্ন দিলাম। ওখানটা পেরোবার সময় মহিলাটিকে আর দেখতে পেলাম না। বাকি রাস্তায় আর কোনো অসুবিধা হলো না। ঝাড়গ্রাম পৌঁছলাম প্রায় 20 মিনিট লেটে। আজ এই রুটে আমার চতুর্থ দিন। লাইন ক্লিয়ার থাকায় অনেকক্ষণ আগেই আজ প্ল্যাটফর্মে দিতে হয়েছে 68015 খড়গপুর টাটানগর প্যাসেঞ্জার। আজ আমার সহকারী সেই প্রথম দিনের ছেলেটি। সঠিক সময়ে রাত 8:25 খড়গপুর ছাড়লাম। মনে মনে ভাবছি গতকালের মতো আজ যেন লেট না হয়, সব লাইন যেন ক্লিয়ার থাকে। কাল আর পরশু আমার ছুটি, তাই মনে একটা আলাদাই আনন্দ কাজ করছে। এই রুটে এমনিও আমার মন টিকছে না। এতক্ষণ ধরে বেশ আসছিলাম, কিন্তু বাঁশতলা ছাড়ার পর 4-5 কিলোমিটার আসতেই আমার চোখ বড় হয়ে গেল। প্রথমে ভাবলাম ভুল দেখছি, পরে দেখলাম ভুল নয়, কঠিন বাস্তব। ঠিক প্রথম 2 রাতের ঘটনার পুনরাবৃত্তি। হেডলাইটের আলোয় দেখলাম সেই মহিলা দুহাত উপরে উঠিয়ে যথারীতি ট্রেন থামাবার ইশারা করছে। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই দেখি 2 লাইনের স্লিপারে ব্যাঙের মতো লাফ দিতে দিতে দ্রুত ছুটে আসছে। গতি কম ছিল, কিন্তু সম্পূর্ণ থেমে যাওয়ার আগে সামনে ছুটে আসা মহিলাকে সজোরে ধাক্কা মারল ইঞ্জিন। একটা বিভৎস ক্ষীণ আর্তনাদ উঠেই থেমে গেল, আর কিছু একটা ছিটকে গিয়ে পড়ল লাইনের মাঝে। বললাম, চলো তো দেখি। কেবিন থেকে নামলাম, দেখলাম ইঞ্জিনের কাউকাচারে জড়িয়ে আছে একটা ছাপা শাড়ির টুকরো। হেডলাইটের আলোয় প্রায় 1 কিলোমিটার পরিষ্কার দেখা যায়। হাতে টর্চও আছে। সামনের দিকে কম করে 30-40 মিটার এগিয়ে গিয়েও কোনো ডেড বডি দেখতে পেলাম না। ভাবছি, এটা কি হলো? আমি স্পষ্ট সেই মহিলাকে ধাক্কা খেয়ে ছিটকে পড়তে দেখেছি। তাহলে আশেপাশে টর্চ ফেলে আরো কিছুক্ষণ দেখলাম, না, কোনো মৃতদেহের সন্ধান পেলাম না। অ্যাসিস্ট্যান্ট বলল, যা হবার হয়ে গেছে স্যার। ঠিক সেই সময় ওয়াকিটকিতে গার্ড সাহেবের গলা ভেসে এলো, কি হয়েছে মিস্টার চ্যাটার্জি? ইঞ্জিনের দিকে আসতে আসতে তাকে বিষয়টা জানালাম। উনি উদ্বেগ কণ্ঠে বললেন, আপনি কি এখনো ট্র্যাকে আছেন? আমি বললাম, হ্যাঁ। উনি বললেন, আরে তাড়াতাড়ি গাড়ি ছাড়ুন। তার হেঁয়ালি কথা বুঝতে না পেরে দ্রুত ফিরে গাড়ি ছাড়লাম। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন, এটা কি দেখলাম? কি ঘটলো ব্যাপারটা? প্রায় 35 থেকে 36 বছর ধরে গাড়ি চালাচ্ছি। রিটায়ার্ড হতে আর কয়েকটা বছর। এত বছরে চাকরি জীবনে যে কিছু ঘটেনি তা কিন্তু নয়। কোথাও গরু বা ছাগল কাটা পড়েছে কখনো, পিছনে 1-2 বগি লাইনচ্যুত হয়েছে কখনো, ভ্যাকুয়াম পাইপ ভেঙে গেছে কখনো, কিন্তু এই ধরনের অস্বাভাবিক এবং অপ্রাকৃত ঘটনা কখনো ঘটেনি এবং কল্পনাতেও আসেনি। এই আজ সচক্ষে দেখলাম। কোথাও অ্যাক্সিডেন্ট হলে পরের স্টেশনে রিপোর্ট করতে হয়। গার্ড সাহেবকে সে কথা জানাতে তিনি আমাকে বিস্মিত অবাক করে বললেন, কোনো রিপোর্ট করবেন না, আমি দেখে নেব, চিন্তা করবেন না, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। আমি নিয়মকানুন এবং চাকরির কথা ভেবে কিছু বলতে যেতেই গার্ড সাহেব জানালেন, হ্যাঁ ভাববেন না, আমি সব ম্যানেজ করব, পরে ব্যাপারে আপনার সঙ্গে কথা বলে নেব। টাটানগর পৌঁছে রেস্টরুমে যেতেই কিছুক্ষণের মধ্যে আমার গাড়ির গার্ড সাহেব এলেন। আমাকে সব ঠিক আছে কিনা জিজ্ঞাসা করতে বললাম, না কিছু ঠিক নেই, রাত্রে ব্যাপারটা নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। কি ব্যাপার কিছুই বুঝছি না, আপনি কি কিছু জানেন? তিনি বললেন, গত 4 দিন আগে ওই জায়গায়
এই ট্রেনেই এক মহিলা কাটা পড়েছিলেন। নিয়মমাফিক সবকিছু করা হয়। ড্রাইভার জানিয়েছিলেন পরদিনও নাকি তিনি সেই মহিলাকে ওই ট্র্যাকে দেখেছেন। কথাটা প্রথমে আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু সেদিন তার অ্যাসিস্ট্যান্ট জানায় সেও নাকি দেখেছে সেই মহিলাটাকে ট্র্যাক ধরে ছুটতে ছুটতে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে। বিস্তারিত জানবো ভেবেছিলাম, কিন্তু পরদিন সেই ড্রাইভার কোনো কারণ দর্শিয়ে কয়েকদিনের ছুটি নেন। আমার মনে হয় ওই ঘটনায় উনি বোধহয় ভয় আর অবসাদে ভুগছিলেন, তাই কোনো বিশেষ কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। সেজন্যই আপনাকে এই রুটে ডিউটিতে আসতে হলো। তবে ওই একই দৃশ্য যে আপনিও দেখবেন, এটা আমার কাছে বড় অদ্ভুত লাগছে। চিন্তা হচ্ছে এর প্রভাব এবার আপনার উপর না পড়ে। ওনার কথা শুনে হেসে উঠলাম, বললাম, আপনি এই যুগে সব মানেন? গার্ড সাহেব বললেন, আপনি হাসছেন মিস্টার চ্যাটার্জি? এই ধরনের বহু ঘটনা আমাদের শোনা আছে। বহু লোকো পাইলট এই ধরনের ঘটনা আমাদেরকে বলেছেন। হ্যাঁ, এবার বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার উপর। গার্ড সাহেবের কথা শুনে আমি নির্বাক হয়ে সত্য মিথ্যার দোলাচলে পড়ে গেলাম। আর তখনই অজান্তেই আমার পুরো শরীরটা শিরশির করে উঠল। যদিও আমার বিজ্ঞান মনস্ক মন এসব কথায় মোটেই বিচলিত হলো না। ছোট থেকেই আমার এসবের প্রতি ঘোর অবিশ্বাস। তবে আমার মন বড় খচখচ করতে লাগলো, এটা ভেবে যে গার্ডের কথায় আমি না হয় রিপোর্ট করলাম না, তবে যদি সত্যি সত্যি এবার আমার গাফিলতির প্রশ্ন ওঠে। কর্মজীবনে কখনো কোনো কালি লাগতে দিইনি আমি, তবে রিটায়ার্ড হওয়ার আগে এই ধরনের কিছু একটা যদি আমার এত বছরের গুডউইলকে নষ্ট করে, এটা ভেবে নিজের উপর রাগ হয়। ভোরে রিটার্ন ট্রেন চালিয়ে খড়গপুর ফেরার পথে শরীরটা কেমন ঝিমঝিম করতে লাগলো। আজ আমার আদ্রা ফেরার কথা, তবে মনে হচ্ছে আমি কিছুতেই ফিরতে পারবো না। আজ আমার রেস্ট আর ঘুমের দরকার। খড়গপুর পৌঁছেই উপলব্ধি করলাম মাথাটা ভার হয়ে আছে আর শরীরে প্রচণ্ড জ্বর। রেস্টরুমে ঢুকে শরীরটা এলিয়ে দিলাম, সাথে সাথে দু চোখের পাতা বুজে এলো। হঠাৎ কারোর ডাকে ঘুম ভাঙল। দেখলাম একজন সহকর্মীর সাথে রেলের ডাক্তারবাবু এসেছেন। আমাকে দেখে পথ্য আর রেস্টের কথা বলে চলে গেলেন। সামান্য খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল দেখি রাত 11টা। অনেকক্ষণ ঘুমিয়ে শরীরটা বেশ হালকা লাগছে। আদ্রা ফেরার ট্রেন ধরবো বলে প্ল্যাটফর্মে এসে বসলাম। এই মুহূর্তে বাড়ি ফেরার জন্য একটাই ট্রেন রয়েছে। মনে মনে ভাবলাম, ভাগ্যিস 2 দিন আমার ছুটি নেওয়া আছে, তাই বাড়ি ফিরেও একটু বিশ্রাম নিতে পারবো। যাই হোক, সেদিন রাত্রে 1:40 হাওড়া চক্রধরপুর ধরলাম আদ্রা আসার জন্য। প্রায় প্রতিটি কামরায় ভিড়। প্রত্যেকেই ঘুমিয়ে তারই মধ্যে অপেক্ষাকৃত ফাঁকা কামরায় উঠে পড়লাম। প্রায় মাঝ বরাবর গিয়ে দুটো সিটের মাঝে দাঁড়ালাম। এদিক ওদিক চাইতে গিয়ে 2-3টে কূপের পর হঠাৎ করে আমার চোখ আটকে গেল। ডান দিকে সিঙ্গেল সিটে বসে যে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখে চোখ পড়তেই আমার ভুরু কুঁচকে গেল। ট্রেনের স্বল্প আলোয় যেটুকু দেখতে পাচ্ছি, পরিষ্কার বুঝলাম মহিলা আমাকে দেখছেন। পরনে একটা সাধারণ ছাপা শাড়ি, আর সেটা দেখে আমার বুকের ভিতরটা অজান্তেই কেঁপে উঠল। এ কাকে দেখছি? এ তো হ্যাঁ, কোনো ভুল নেই, আমার চোখ ভুল দেখছে না। এ সেই মহিলা যার অ্যাক্সিডেন্ট হতে আমি নিজে দেখেছি, কিন্তু সে এখানে এই ট্রেনে এলো কোথা থেকে? তবে কি তার অ্যাক্সিডেন্ট হয়নি? আমি কি ভুল দেখেছি? তবে কি আমার গাড়িতে এসে আমার মতোই খড়গপুরে উঠেছে? কিন্তু সেটা কি করে হয়? সেদিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে মুখ ফেরালাম। না, কোনো সিট খালি নেই। অনেকটা রাস্তা, একটু বসতে পেলে ভালো হয়। মুখ ফেরালাম আবার। দেখলাম সিটে মহিলাটি নেই। কিছুটা অবাক হলেও ভাবলাম বাথরুমে গিয়ে থাকবে হয়তো, কারণ এখনো কোথাও ট্রেন দাঁড়ায়নি। আস্তে আস্তে সেই সিটটার কাছে গিয়ে হাতের ছোট ব্যাগটা খালি সিটে রেখে এদিক ওদিক দেখছি। মহিলা এলে ভালো, নইলে বসে যাব। মেদিনীপুর আসছে, মহিলা নিশ্চয়ই নামার জন্য গেটের কাছে গেছে। ওকে ঝুঁকি দিয়ে দুটো দরজায় দেখলাম, সেখানেও নেই।
অবশেষে সিটে বসে পড়লাম, যদি আসে তাহলে উঠে গেলেই হবে। মেদিনীপুর ছাড়ার পরেও সে না ফেরায় বুঝলাম কোথাও নেমে গেছে। একটু এদিক ওদিক চোখ বুলিয়ে আরাম করে গুছিয়ে বসে হেলান দিলাম। ঘন্টা দুয়েক একটু ঘুমিয়ে নেওয়া যাবে। আরাম পেতেই দু চোখের পাতা এক হয়ে গেল। অনেকক্ষণ ঘুমিয়েও পড়লাম। ঘুমটা হয়তো একটু হালকা হয়ে এসেছিল, তখনই তন্দ্রার মধ্যে কোনো এক মেয়ে কণ্ঠ শুনতে পেলাম। দাদা, আপনি আদ্রায় নামবেন না? মেটাল শহর কিন্তু পেরিয়ে গেছে। চোখ বন্ধ করে উত্তর দিলাম, ও আচ্ছা। সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। আমি বাইরে চাইলাম, ধরপড় করে উঠে দাঁড়ালাম, কিন্তু সামনে কাউকে দেখতে পেলাম না। বগির দুদিকে দরজাতেও উঁকি দিলাম, সেখানেও কেউ নেই। তখনই আদ্রা ঢোকার মুখে আউটারে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। ঘড়ি দেখলাম 4:30 বাজতে চলেছে। মহিলা কি তবে আউটারে নেমে গেল? এখানে লাইনের আশেপাশে অনেক ঝুপড়ি আছে, কিছু দূরে কয়েকটা ভালো বাড়িও আছে। আউটারে ট্রেন দাঁড়ালে অনেকেই এখানে নেমে যায় কাছে হবে বলে। দরজার বাইরে মুখ বাড়ালাম। বিভিন্ন কামরা হতে বহু মানুষ নেমে লাইন ধরে হাঁটছে। বুঝলাম মহিলাও নেমে পড়েছে, কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কয়েকটা প্রশ্ন। যে মহিলা আমাকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে গেল, সে জানলো কি করে যে আমি আদ্রায় নামবো? তবে কি সে আমাকে চেনে? কিন্তু সেটা কি করে সম্ভব? আমি রেলের ড্রাইভার। জেনারেল বা ডেইলি প্যাসেঞ্জারদের পক্ষে আমার মুখ চিনে রাখা একেবারেই সম্ভব নয়। তবে কি আদ্রার বাজারে রাস্তাঘাটে কোনোদিন আমাকে দেখেছে? তবে আমি তো ডিউটির কারণে বাজারেও খুব একটা বেশি বের হই না, তাহলে ব্যাপারটা বোধগম্য হলো না। ট্রেনটা চলতে শুরু করলো। ট্রেন হতে নেমে নিজের অফিসে যাওয়ার পথে হঠাৎ ওভারব্রিজের দিকে চোখ যেতেই চমকে গেলাম। এক মহিলা দ্রুত উপরে উঠে যাচ্ছেন, পরনে সেই ছাপা শাড়িটা। তবে কি সেই আমায় জাগিয়েছিল? কিন্তু কেউ? অফিসে গিয়ে দেখলাম 2-4 জন স্টাফ বসে। 1 মিনিট তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করে কোয়ার্টারের দিকে হাঁটা দিলাম। এরপর প্ল্যাটফর্মের শেষে এসে লেভেল ক্রসিং এর রাস্তা ধরে বাড়ির দিকে হাঁটছি। ভোর হয়ে গেছে। আরপিএফ ব্যারাকের সামনের রাস্তায় কয়েকটা চায়ের দোকান খুলেছে। সেখানটা আসতেই হঠাৎ মনে হলো কেউ যেন দ্রুত আমার পিছনে আসছে। পিছন ফিরে দেখলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। অদ্ভুত একটা চিন্তা নিয়ে চিলড্রেন পার্কের কাছে পৌঁছে আমি কোয়ার্টার্সে পৌঁছলাম। দুপুরে খাওয়া দাওয়া করে যে ঘুমটা দিয়েছিলাম সেটা ভাঙলো। ঘড়ির কাঁটা 5টা পেরিয়ে গেছে। আড়মোড়া ভেঙে উঠে মুখ হাত ধুয়ে চায়ের জল চাপালাম। বলে রাখি, আমার যখন মেয়ের 6 আর ছেলের 3 বছর বয়স, তখন আমার স্ত্রী ক্যান্সারে মারা যায়। তখন থেকেই তারা আদ্রার অন্য প্রান্তে আমার শ্বশুরবাড়িতে থেকে বড় হয়েছে। আত্মীয়রা বললেও আমি আর বিয়ে করিনি। তবে এখন আমি যখনকার কথা বলছি তখন মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে কলকাতায় একটা পার্ট টাইম জব করছে। কোয়ার্টারে আমি একাই থাকি। রেলের এক পোর্টার গণেশ যাদবের কাছে আরেকটা চাবি দেওয়া আছে। আমি 4 থেকে 5 দিন না ফিরলে সে আর তার বউ ঘর খুলে পরিষ্কার করে দিয়ে যায়। থাকলে বাড়ির রান্না খাবারও খেয়ে নেয়, আবার কখনো ঘরে এসে রান্না করেও দিয়ে যায়। আমিও খুশি হয়ে মাস গেলে তার হাতে কিছু টাকা দিয়ে দিই। যাই হোক, 7টায় বাজারে বেরিয়েছিলাম স্টেশনের উল্টো দিকেই। যখন ফিরলাম তখন রাত্রি 8টা পেরিয়ে গেছে। চাবি বের করতে গিয়ে দেখি দরজাটা খোলা। মানে আমি এসেছি খবর পেয়ে বেহেনজি মানে গণেশের বউ এসেছে, এই বুঝলাম। সে আবার আমাকে বড় ভাইয়া বলে। ভিতরে যেতেই দেখি রান্নাঘরের দরজার পিছন ফিরে সে রান্নার কাজে ব্যস্ত। বললাম, আরে বেহেনজি, তুমি এসেছো? নাও, এই সবজিগুলো রাখো, আর শোনো, আমাকে 1 কাপ চা করে দাও তো। এই বলেই ব্যাগটা নামিয়ে বাথরুমে গেলাম হাত মুখ ধুতে। আর তখনই মনটা কেমন যেন করে উঠল। আমি এসেছি দেখেও বেহেনজি মুখ ফেরালো না কেন? কোনো জবাব দিল না কেন? এমনটা তো হওয়ার কথা নয়। গণেশের সাথে ঝগড়া করে এসেছে নাকি? তাড়াতাড়ি মুখ ধুয়ে এসে ডাকলাম, বেহেনজি। কোনো উত্তর না পেয়ে রান্নাঘরে উঁকি দিলাম, কিন্তু সেখানে কেউ নেই। 2টো রুমও দেখলাম, কোথাও নেই। আশ্চর্য, গেল কোথায়? তখনই ঝড়াত করে বাইরে হতে একটা শব্দ এলো। বাইরের জাল দিয়ে ঘেরা বারান্দায় লোহার দরজাটা বন্ধ করলে এরকম একটা শব্দ হয়। গিয়ে দেখি দরজাটা খোলা, আর ছিটকিনিটা তখনও নড়ছে।
কেউ যেন এই মুহূর্তে গেট খুলে বাইরে বেরোলো। দ্রুত দরজার বাইরে মুখ বাড়াতেই দেখি কোয়ার্টার্সের পাশ দিয়ে কেউ পাশের রাস্তায় উঠে দ্রুত আড়াল হয়ে গেল। স্ট্রিট লাইটের আলোয় তার আঁচলের প্রান্তটা শুধু নজর এলো, আর তা দেখে আমার বুকের ভিতরটা খালি হয়ে গেল। ওই শাড়ি আমি চিনি, আগেও দেখেছি। ওটা সেই মহিলার পরনে ছিল। বেহাল হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে দরজাটা লাগিয়ে ঘরে এলাম। ধীর পায়ে রান্নাঘরে এসে ঢুকলাম, কিন্তু কি দেখলাম সবজি কাটা বাটিটা খোলা, সেখানেতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে মেঝেতে। ঝুঁকে দেখতে গিয়ে পায়ে কি যেন একটা ফুটল, তুলে দেখি কাঁচের ভাঙা চুড়ি। বুঝলাম গণেশের বউই এসেছিল, বাটিতে হাত কেটেছে, সেই সাথে ভেঙেছে চুড়ি। রক্ত বেরোতে সে ছুটে নিজের বাড়ি গেছে, কিন্তু আমাকে তো কিছু বলল না। আমাকে না বলে চলে যাবে এমন তো হয়নি কখনো। এটা চিন্তা করতে করতেই রান্নার ব্যবস্থা করতে লাগলাম। পরদিন ভোরবেলা ডিউটি ধরলাম। আদ্রা পুরুলিয়া লোকাল নিয়ে যাওয়া আসা করে দুপুর দিকে কোয়ার্টারে ফিরে এলাম। ঘরে ঢুকেই দেখি গণেশের বউ এসেছে। বললাম, বেঞ্জি, কাল রাত্রে তুমি কিছু না বলেই চলে গেলে। চুড়ি ভেঙে যে হাত কাটিয়েছো একবার বলবে তো? আমার কাছে ওষুধ থাকে, আমি দিতাম। তোমার হাতটা ঠিক আছে তো? দেখলাম আমি কি বলছি সে যেন কিছুই বুঝতে পারছে না। আমার মুখের দিকে চেয়ে অনেকক্ষণ হাঁ করে দাঁড়িয়ে বলল, বড় ভাইয়া আপ क्या बोल रहे हो? समझ नहीं आ रहा है, मैं तो कल नहीं आई थी। আমি বললাম, মানে তুমি কাল সন্ধ্যায় আসোনি? সে বলল, नहीं, मुझे तो आज पता चला कि आप आ गए हो। अरे बाप रे, आके देखी रसोई में सब चीज इधर उधर पड़ा है, पर आप कौन सा चूड़ी का बात कर रहे थे? আমি বললাম, কেন, তোমার হাতের চুড়ি ভেঙেই তো এখানে পড়েছিল, আমি তো দেখেছি। বেঞ্জি বলল, नहीं नहीं भैया, गलती हो रहा है आपसे, मेरा कोई चूड़ी नहीं टूटा और मैं तो बिल्कुल ठीक हूं। কথাটা শুনে বুকটা জল হয়ে গেল। ওকে কিছু বুঝতে না দিয়ে বিস্ময় মুখের দিকে চেয়ে রইলাম। ভাবলাম, ও মিথ্যে বলছে না তো? কেননা আমি নিজের চোখে দেখেছি কাউকে ঘর থেকে বেরিয়ে যেতে। আমাকে চুপ থাকতে দেখে বেঞ্জি বলল, আপ আরাম कीजिए, मैं खाना देती हूं। বেঞ্জির হাতের রান্না খেয়ে আজকের কাগজটা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। ঘুম ভাঙতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এখন বয়স হয়েছে, আগের মতো শরীরে আর এনার্জি থাকে না। আগে কত কঠিন ডিউটি করেও দু চোখের পাতা এক করতাম না, আর এখন ডিউটির চাপ কমলেও ঘুমটা বেড়েছে। খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছি। শরীরে একটু ফুর্তির জন্য এখন দরকার চা। রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালিয়ে দুধ ফোটাতে শুরু করলাম। এমন সময় আমার ঘন্টা থেকে একটা জোরে শব্দ পেয়ে রান্নাঘর থেকে তাড়াতাড়ি নিজের রুমে এলাম। এসে দেখি আমার কাপড় চোপড় রাখা কাঠের আলনাটা মেঝেতে পড়ে আছে। খুব চমকে উঠলাম, এসব হলো কি করে? আলনাটা তো এভাবে পড়ার কথা নয়। সব জামা কাপড় রাখতে রাখতে একটা পোড়া গন্ধ নাকে আসে। রান্নাঘরে দৌড়ে যাই, গিয়ে দেখি সমস্ত দুধ পুড়ে গেছে, সাথে গোটা রান্নাঘর গ্যাসের গন্ধে ভরে আছে। তাড়াতাড়ি গ্যাস অফ করে বেরিয়ে এলাম। ভাবলাম, আমার সাথে কি হচ্ছে? এমন অশুভ কাণ্ড এ বাড়িতে তো আগে ঘটেনি। নানান চিন্তায় সেই রাতে আর কিছুতেই ঘুম আসছিল না। এপাশ ওপাশ করছি, এপাশ ওপাশ করেও শান্তি পাচ্ছি না। আর গোটা ঘরে কেমন একটা গন্ধ। এটা ঠিক পোড়া দুধ বা গ্যাসের গন্ধটা কিন্তু নয়। কেমন যেন পচা গন্ধে পুরো ঘরটা ভরে গেছে। সে গন্ধ এমনই যেন পেটের ভিতরটা দোলা পাকিয়ে আসছে। মনের ভিতর থেকে কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে। খানিক বাদে মনে হলো এই ঘরে আমি ছাড়াও আরো কেউ যেন আছে। আমি জানি এটা হতে পারে না, তবে খালি মনে হচ্ছে ঘরের ভিতরে আমি কারোর যেন হাঁটা চলার শব্দ পাচ্ছি। আমার নাইট বাল্ব জ্বালিয়ে ঘুমানোর অভ্যেস নেই। ঘর অন্ধকার না করলে আমার ঘুম আসতে দেরি হয়। ভাবলাম উঠে নাইট বাল্বটা জ্বালিয়ে দিই। বিছানায় উঠতেই ঘরের দরজাটা ঠেলে ঠিক যেন কেউ বেরিয়ে গেল। চারিদিকে লাইট জ্বালিয়ে দেখলাম গোটা কোয়ার্টারে আমি একা।
বুঝলামই আমার নিছকই মনের ভুল। তবে কি একটা কারণে সেদিন সারা রাত আমার ঘুম এলো না। পরদিন আবারও আদ্রা পুরুলিয়া লোকালে ডিউটি পড়ল। সারা রাত ঘুম হয়নি। এদিকে সকাল 6:45 68057 আদ্রা পুরুলিয়া লোকাল স্টার্ট করে সেদিনের ডিউটি আরম্ভ করলাম। সারাটা দিন ভীষণ ক্লান্ত লাগছিল। সেদিনই আবার বাধ্য হয়ে ওভারটাইম করতে হলো। বাড়ি ঢুকলাম যখন ঘড়ির কাঁটায়, তখন রাত্রি 11টা। শরীর আর পারছে না। বাড়ি ঢুকতেই প্রথমেই নাকে এলো সে পচা গন্ধটা। আজকাল আমার যেন মনে হয় আমার জিনিসগুলো আমি ছাড়াও অন্য কেউ হাত দেয়। যেখানে জিনিস রাখি সেখানে আর পাই না, সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। গণেশের বউয়ের স্বভাব এমন নয়, আবার হতেও পারে পুরোটাই আমার মনের ভুল। স্নান করে বাইরের দরজায় তালা দিচ্ছি। প্রচন্ড ঝড় উঠল তখন। সব রুমের জানলাগুলো বন্ধ করে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। এমন সময় আমার ঘরের জানালায় একটা জোরে শব্দ হলো। সে ঘরে গিয়ে লাইট জ্বালাতেই ভীষণ রকম চমকে উঠলাম। রড দেওয়া জানলার বাইরে দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর মুখ, এক বিভৎস মহিলার মুখ। কেউ যেন হাতুড়ির মুহুর্মুহু আঘাতে থেঁতলে দিয়েছে মুখের প্রতিটা জায়গা। চোখের কাছ থেকে দুটো লাল মাংসপিণ্ড সরু সুতোর মতো চামড়ায় ঝুলে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে। দুপাশের চোয়াল ভেঙে চুরমার হয়ে দুদিকে হা হয়ে আছে, আর ভিতরে দুপাটি দাঁত আধ ভাঙা হয়ে বেরিয়ে এসেছে। এই মুখটা আমি সহ্য করতে পারলাম না। মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাব। পা দুটো মেঝের সাথে সেটে গেছে, নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। অনুভব হচ্ছে ঘাড় হতে দরদর করে ঘাম নেমে পিঠ ভিজিয়ে দিচ্ছে। পিঠের শিরদাঁড়া শিরশির করছে, আর আমি তখনই চোখ বন্ধ করলাম। একটা দমকা বাতাস এসে জানালার পাল্লাগুলোকে দরাম দরাম করে বন্ধ করে দিল। তার সাথে আমিও চেতনা হারালাম। জ্ঞান যখন ফিরল তখন দেখি চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কারেন্ট নেই। বাইরে বাজের আওয়াজ পেতেই গা ঝাড়া দিয়ে উঠলাম। দেখলাম প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর মুহূর্তে মুহূর্তে বাজ পড়ছে। কিন্তু কারেন্ট নেই কেন? রেল কোয়ার্টারে তো সচরাচর কারেন্ট যায় না। কোনো মতে হাতড়ে হাতড়ে শোবার ঘরে এসে টর্চটা নিলাম। তারপর দুটো মোমবাতি জ্বালিয়ে একটা শোবার ঘরের টুলে রেখে দ্বিতীয়টা নিয়ে রান্নাঘরে গেলাম। ডাইনিং প্লেসে রাখা ঘড়ির দিকে নজর পড়ল। রাত্রি 1টা। চমকে উঠলাম। মানে আমি প্রায় 2 ঘন্টা অজ্ঞান হয়েছিলাম। আর তখনই সেই মুখটার কথা মনে পড়ে গেল, আর আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। কেন এমন ঘটছে আমার সাথে? এত বছর ধরে রয়েছে এখানে, এতদিন তো এমন কোনো কিছু হয়নি। এতদিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি, কই কখনো তো এমন কিছু হয়নি। নাকি কিছুই ঘটেনি, আমি নিজেই অপ্রকৃতস্থ হয়ে পড়েছি, জেগে জেগে স্বপ্ন দেখছি। কোথায় যেন শুনেছিলাম কি একটা রোগ আছে, ঘুমের ঘোরে মানুষ হাঁটে, কথা বলে, দুঃস্বপ্ন অবধি দেখে। আমাকে কি সেই রোগে ধরেছে? 7-5 চিন্তা নিয়ে রান্নাঘরে এলাম। প্রচন্ড খিদে পেলেও একটু খাওয়ার ইচ্ছে হচ্ছে না। শরীরটা কেমন ভারী হয়ে উঠেছে। বারবার একই চিন্তা মাথায় ঘুরছে অনবরত। শত চেষ্টা করেও মাথা থেকে সেই চিন্তাকে বার করতে পারলাম না। কয়েক গ্লাস জল খেলাম। জল খেয়ে বিছানার দিকে গিয়ে শুয়ে পড়লাম। শরীরে কোনো জোর নেই, প্রচন্ড ক্লান্ত লাগছে, নিজেকে খুব বিধ্বস্ত লাগছে। হাত পা মাথা যেন ব্যথায় টনটন করছে। কি হচ্ছে, কেন হচ্ছে, এইসব ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা বুঝে এলো জানি না। হঠাৎ করে মনে হলো আমার পাশে কেউ যেন একজন এসে বসেছে, কিন্তু আমি এতটাই ক্লান্ত অনুভব করছি যে আমার দেখার ক্ষমতা নেই।
একটু পরেই মাথার উপর হাতে স্পর্শ পেলাম। বুঝলাম কেউ লম্বা লম্বা আঙুল চালাচ্ছে মাথার চুলের মধ্যে। এবার আস্তে আস্তে একটা হাত বাড়িয়ে চলমান হাতটাকে ছোঁয়ার চেষ্টা করলাম। ছোঁয়ার চেষ্টা করতেই যেই না সেই হাতের সাথে আমার হাত লেগেছে, একটা বরফকুচির মতো স্পর্শ পেলাম, যা ঠান্ডা। চমকে উঠতেই দেখি আমার মুখের উপর ঝুঁকে রয়েছে সন্ধ্যাবেলার আলো আঁধারিতে দেখা সেই ভয়ঙ্কর মুখটা। একেবারে আমার নাকের কাছে তার একটা ঝাঁঝালো নাকের স্পর্শ পাচ্ছি। দোদুল্যমান রক্তমাখা চোখ দুটো আমার সারা মুখে ঘষা খাচ্ছে। হা করা দাঁতহীন গহ্বর হতে রক্ত মেশানো লালা ঝরে পড়ছে আমার মুখের উপর। আমি শুধু নির্জীব মৃতদেহের মতো পড়ে থেকে সেই পিশাচিনীর দিকে চেয়ে আছি। হঠাৎ করে সে আমার একটা হাত ধরে হ্যাঁচকা টান দেয়। আমি মেঝেতে পড়ে যাই। ধারালো সুতীক্ষ্ণ নখ চেপে বসলো হাতের কবজিতে। আমি যন্ত্রণায় কঁপিয়ে উঠলাম, কিন্তু অদ্ভুত কে যেন আমার গলা চেপে রেখেছে। একটা ক্ষীণ গোঙানি ছাড়া কিছুই বের হলো না মুখ দিয়ে। ও কি? ও কেন এসেছে? ও কেন করছে আমার সাথে এরকম? আমার বোধগম্য হচ্ছে না। আমি তার হাত থেকে মুক্তি পেতে জোরে জোরে হাত পা ছুটতে লাগলাম, তবে ফল হলো না। পুরো শরীর অসাড় হয়ে গেল, অবশ হয়ে গেল। হঠাৎ সেই মহিলা আমার হাত ছেড়ে একটা পা ধরে টানতে টানতে মেঝেতে নিয়ে যেতে চাইছে দরজার দিকে। এবার আমি মরিয়া হয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, আর তখনই দরজায় ধাক্কা। সারা ঘরে আলোয় আলো, কারেন্ট এসেছে। বুঝলাম আমি ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখছিলাম। আমার সারা শরীর ঘামে জবজব করছে। ঘড়িটা দেখলাম 4:30। দ্রুত দরজার কাছে গিয়ে দেখি আমাদের কলোনির কয়েকজন দাঁড়িয়ে। প্রত্যেকেই রেলওয়ে স্টাফ, আমার চেনা। আমাকে দেখতে পেয়ে তারা সংসারে বলে উঠল, অসময় ঘুম ভাঙাতে হলো বলে দুঃখিত চ্যাটার্জি বাবু। আসলে 35B এর সুধাময় বাবু একটু আগে। বুঝতে বাকি রইল না প্রাক্তন গার্ড সুধাময় দত্ত আর নেই। অনেকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। দিন কয়েক আগেই অবসর নিলেন। আমি বললাম, ঠিক আছে আপনারা চলুন, আমি যাচ্ছি। তাদের বিদায় করে ঘরে এসে রান্নাঘরে ঢুকে দেখলাম সেখানে সব থালা বাসন আনাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি গ্যাস ওভেনটাও মেঝেতে পড়ে আছে। কেউ যেন প্রবল আক্রোশে সবকিছু ভেঙে চুরে দুমড়ে দিতে চেয়েছিল। আমি বোবা হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে শুধু দেখছি আর ভাবছি, যা দেখছি তা ঠিক না ভুল, সত্যি না মিথ্যা, স্বপ্ন নাকি বাস্তব। বেশ কিছুক্ষণ বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থেকে মাথায় কিছুই ঢুকলো না। বাধ্য হয়ে পোশাক বদলিয়ে বেরিয়ে পড়লাম সুধাময় বাবুর কোয়ার্টার্সের উদ্দেশ্যে। সুধাময় বাবুদের কোয়ার্টারে তার নিকট আত্মীয়, বন্ধু বান্ধব এবং আদ্রা স্টেশনের বহু স্টাফেরা এসেছে দেখলাম। সকালে ডিউটি ধরতে হবে বলে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে কোয়ার্টার থেকে বেরোচ্ছি। আর এমন সময় দেখি রাধানাথ বাবু হন্তদন্ত হয়ে ঢুকছেন। রাধানাথ মিশ্র বুকিং ক্লার্ক এবং পণ্ডিত ব্যক্তি। আমাদের কলোনির দুর্গাপুজোর প্রধান পুরোহিত, এছাড়াও কলোনির বিভিন্ন পূজার্চক করেন। তার আরেক বিষয় পরিচয়, তিনি একজন জ্যোতিষী। যদিও এসব জ্যোতিষ চর্চায় আমি বিশ্বাস করি না, তবে মানুষ বিপদে পড়লে কত কিছুই না করে। আমি ওনাকে আমার সাথে কিছু কথা আছে জানাতে উনি আমায় বিকেলে আসতে বলেন। 68090 আদ্রা মেদিনীপুর লোকাল সকাল 8:15 ছেড়ে মেদিনীপুর পৌঁছে আবার রিটার্ন ট্রেন হিসেবে 68089 মেদিনীপুর আদ্রা লোকালে ডিউটি সেরে প্রায় 4টে নাগাদ সোজা চলে গেলাম রাধানাথ বাবুর কাছে। কথা মতো তিনি বাড়িতেই ছিলেন। প্রাথমিক কথাবার্তার পরে গত সপ্তাহ হতে কাল রাত অবধি ঘটে যাওয়া সমস্ত কিছু বিস্তারিত ওনাকে বললাম। সব শুনে উনি গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণ পর আমাকে কয়েকটা প্রশ্ন করলেন। আমি যথাসম্ভব উত্তর দিলাম। তারপর উনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, আপনি বাড়ি যান। আমি কিছু কাজ সেরে 8টা নাগাদ আপনার কাছে যাচ্ছি। কাটায় 8টার সময় রাধানাথ মিশ্র এলেন। আমি চা খাওয়ার কথা বলতে উনি হাত নেড়ে মানা করে দিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলেন চুপচাপ। আমিও তার পিছন পিছন ঘুরতে লাগলাম।
সামনের ঘরের দরজাটা ভেতর হতে বন্ধ করতে যেতেই দরজার পিছনে হ্যাঙ্গারে ঝোলানো আমার ডিউটির জামা কাপড়গুলো নজরে পড়ল ওনার। আকাশি রঙের নীল শার্ট হাতে নিয়ে অনেকক্ষণ ধরে কি যেন দেখলেন। ঘরের প্রত্যেকটা কোণা তন্ন তন্ন করে কিছু একটা খুঁজতে লাগলেন, কিন্তু মুখে কিছু বলছেন না। আবার ডিউটির একটা ইউনিফর্ম তুলে নিলেন। ওটা সেই গত সপ্তাহে ব্যবহার করেছি, কাচার জন্য নিচের কোণে ফেলে রেখেছি। এইসব কাণ্ডের মাঝে আর কাঁচা হয়ে ওঠেনি। সেটা তুলেই শটান বুক পকেটে হাত চালালেন আর কি একটা বস্তু বার করে চোখের কাছে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। জিনিসটা কি, আমার পকেটেই বা কিভাবে এলো? আমি না বুঝেই প্রশ্ন করলাম, ওটা কি? ওনার মুখে এক টুকরো অদ্ভুত হাসি খেলে গেল। হাসিটা খুশির না তাচ্ছিল্যের বুঝলাম না। বললেন, ট্রেনে কোনো মহিলার পাশে বসেছিলেন নাকি? আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, মহিলার পাশে? কই কই না তো। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি তো ইঞ্জিনের কেবিনে থাকি, মহিলা আসবে কোথা থেকে? শার্টের কলারের কাছ থেকে এক মুঠো দলা পাকানো লম্বা চুল দেখিয়ে বললেন, এগুলো নিশ্চয়ই আপনার নয়। হতবাক হয়ে দেখছি চুলটা একজন মহিলার, কিন্তু ওগুলো আমার শার্টের কলারে জড়ালো কি করে? যখন খুলেছি তখন তো নজরে পড়েনি। আবার কিছুক্ষণ ধরে রাধানাথ বাবু ঘরের বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখলেন। তারপর বললেন, আপনার ঠাকুরঘর তো দূরের কথা, কোনো দেবদেবীর মূর্তি বা ফটোও যে নেই দেখছি মশাই। বাড়িতে ধূপদীপ জ্বলে না নাকি? বললাম, স্ত্রী অত কম বয়সে ক্যান্সারে আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকেই আমার সবকিছুর উপর বিশ্বাস উঠে গেছে। হয়তো ঈশ্বর পরীক্ষা নিচ্ছিলেন এতদিন, আপনার মারফত যদি ঈশ্বরের প্রতি হারানো আস্থা আবার ফিরে পাই। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, শুনুন, আমি এখন যাব, তবে এই সপ্তাহের মধ্যেই আপনাদের বাড়িতে একটা পুজো আর্চা করতে হবে। শান্তি সস্তানের দরকার। যেভাবে হোক কোনো কুদৃষ্টি পড়েছে আপনার উপর। শুধু তাই নয়, আপনার সাথে ওই অশুভ বৃত্তিগুলি এই বাসস্থানেও ঢুকে পড়েছে। এই ঘরে কোনো শুভ শক্তি না থাকায় খুব সহজেই এখন ঘরটা জুড়ে শুধু তারই বসবাস। একমাত্র মুক্তি পূজা অর্চনা। আমি বাড়ি গিয়ে ভালো দিন দেখে মঙ্গল অথবা লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার ধরে কাজটি করব। এইসব বলে তিনি চলে গেলেন। যাবার আগে আমার একটি গীতা বালিশের তলায় নিয়ে শুতে বললেন, আর মা দুর্গার ছবি দিয়ে তাতে ধূপ দ্বীপ নিবেদনের কথা বলে গেলেন। সকালে ডিউটি ধরতে বেরিয়ে পড়লাম। বিকেলে গাড়ি ছাড়ার 1 ঘন্টা আগে একটা খবর পেলাম, পুরুলিয়া টাটার মাঝে মালগাড়ি পড়েছে। বহু ট্রেন ক্যান্সেল হয়েছে, কিছু এক্সপ্রেস ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমার ট্রেনও ক্যান্সেল হয়েছে। আমাকে আদ্রা ফিরতে হবে, তাই ট্রেন ধরে খড়গপুর ফিরছি। জানলার ধারে বসে মনে হলো আজও আমাকে বাঁশতলা পেরোতে হবে। আজকে আবার কিছু দেখব না তো। যথাসময়ে ঝাড়গ্রাম বাঁশতলাও ক্রস করলাম, তবে আজ কিছু ঘটল না। দ্রুত মানিকপাড়া পেরোচ্ছি। লাইনের পাশের ফাঁকা জমিটাতে আজও সেই অভিশপ্ত রাতের স্মৃতি নিয়ে পড়ে আছে মালগাড়ি আর জ্ঞানেশ্বরীর কয়েকটা ভাঙাচোরা বগি। সেদিক থেকে চোখ সরাতেই কেন জানি না আমার মনে হলো কে যেন আমার কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলছে। অকারণে আজগুবি চিন্তা মাথায় আসায় হাসিও পেল, রাগও হলো নিজের উপর। অনেক দেরি হলেও বাড়ি পৌঁছলাম। সেদিন রাধানাথ বাবুর ফোন এলো। বললেন, চ্যাটার্জিদা, একটা ভালো দিন হয়েছে। আমি বলি কি, কালকেই কাজটা সেরে ফেলুন, কেননা এই মাসে আর তেমন কোনো দিন পাচ্ছি না। আমি বললাম, ঠিক আছে, দেখি কি করা যায়। ওই দিন বিকেলে স্টেশন অফিসে এসে কাল পরশু 2 দিনের ছুটির দরখাস্ত করলাম। বলা বাহুল্য, আমার প্রচুর ছুটি পাওনা থাকায় ছুটি পেতে কোনো অসুবিধা হলো না। রাধানাথ বাবুর কথা মতো সবকিছু কেনাকাটা করলাম। পরদিন দুপুরে যখন পুজো আর্চা হোমযজ্ঞ চলছে, কি একটা বস্তু রাধানাথ বাবু আগুনে ছুঁড়ে দিলেন। পাট করে একটা শব্দ হলো। তখনই আমাদের উপস্থিত সকলকে হতবাক করে রান্নাঘর থেকে ভেসে এলো একটা বিভৎস নারী কণ্ঠের চিৎকার। এই দিনের বেলায় ঘরের মধ্যে কে চেঁচালো এমন করে? আমি, রাধানাথ বাবু, গণেশের বউ আর পাশের কোয়ার্টারে 2 জনও শুনেছি সেই চিৎকার। সামনের ঘর থেকে সবাই ছুটে গেলাম রান্নাঘরে। তখনই একটা গরম ঘূর্ণির মতো বাতাস রান্নাঘরের সব বাসন কোসনকে ফেলে আমাদের শরীর স্পর্শ করে বাইরে বেরিয়ে পাক খেতে খেতে সামনের মাঠ পেরিয়ে ক্রমশ দূরে সরে গেল। রাধানাথ বাবু বললেন, আপনি খুব ভাগ্যবান চ্যাটার্জিদা। চলুন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আসুন সকলে স্নান জল নিয়ে নিন। ওনার সহযোগিতায়
সেবার আমি সব বিপদ হতে মুক্তি পেয়েছিলাম। আমার কোনো ক্ষতি হয়নি ঠিকই, তবে এরও দীর্ঘদিন পর পর্যন্ত আমি ওই কোয়ার্টারে নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। প্রতিদিন রাত হলেই মনে হতো কেউ একজন ওখানে আছে যাকে দেখা যাচ্ছে না, অথচ আমি তার উপস্থিতি টের পাচ্ছি। এটা আমার চলেছে আমার রিটায়ার্ড লাইফ পর্যন্ত। তবে বলছি, আমার জীবনে ওই রকম ঘটনা কেন ঘটেছিল আমার সাথে? কেন ঘটতো ওই ভৌতিক কাণ্ড কারখানা? কে ওই মহিলা? সে সাধারণ মানুষ নাকি কোনো প্রেতাত্মা? আজ পর্যন্ত তার কোনো উত্তর পাইনি। ভূত প্রেত আমি কোনোদিনই বিশ্বাস করতাম না, আজও যে করি এমনটা নয়। তবে ওই ঘটনার পর একটা বিরাট জিজ্ঞাসা আমার মনে রয়ে গেছে। একটা কথা বলতে চাই, কেউ বিশ্বাস করুক আর না করুক, এটা ঘটেছিল, যার স্মৃতি এত বছর পরেও আমার মনে উজ্জ্বলভাবে রয়ে গেছে। অজয়দার মুখে ঘটনাটা শুনে আমি ভাবছি, আমাদের ভারতীয় রেলে কয়েক হাজার ড্রাইভার আছেন। তারা বিভিন্ন রুটে বন বাঁধার পাহাড় নদী পেরিয়ে কত হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন। তাদের এই চলার পথে কত দুর্ঘটনা, বিপদ আপদ, এমন কিছু অপ্রাকৃত ঘটনা ঘটে যা আমাদের মতো সাধারণ যাত্রীদের অজানাই থেকে যায়। হয়তো ওই সব অপ্রাকৃত কাণ্ডের ছোঁয়ায় কোনো ড্রাইভারের মৃত্যু ঘটেছে, অথবা জীবনে ভয়ঙ্কর কিছু বিপদ নেমে এসেছে। তারাও হয়তো যুক্তি দিয়ে এর কারণ খুঁজে পায়নি। প্রতিনিয়ত এরকম ঘটনা যে কত ঘটে চলেছে, কে তার খবর রাখে? এই ছিল ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অনেকদিন বাদে তরিৎ জেঠুর একটা অদ্ভুত সুন্দর ঘটনা শুনলাম, এবং এমন একটা টপিকে ঘটনাটা ছিল যে টপিকটা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত হুক করে রেখেছিল। কারণ ট্রেন ড্রাইভারের ঘটনা জেনারেলি কিন্তু আমরা পাই না। আর আজকে জামাই ষষ্ঠী স্পেশাল একটা দিনে এরকম একটা সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ তরিৎ জেঠুকে। হ্যালো, আসসালামু আলাইকুম রাসুল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে যশোর থেকে পাঠিয়েছেন শামসুল ভাইয়া। তেনার বাসা যশোরে, তাদের গ্রামের বাসা হচ্ছে ঠাকুরগাঁয়ে। সো তাদের গ্রামে যখন তারা ছিল তখনকার আর কি ঘটনাটি, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সে আমাকে যেভাবে শেয়ার করছে আমি সেভাবেই শোনাচ্ছি আপনাদের। তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 25 বছর আগে। সে সময় গ্রামে প্রতি বাড়িতে বাড়িতে চুয়া ছিল, যেটাকে কুয়া বলে। এই কুয়াতে করে তারা আর কি পানি তুলে খাইতো। এই কুয়া প্রতিটা বাড়িতে একটা করে মোটামুটি কুয়া ছিল। তো তাদের গ্রামে একটা মানে কয়েক মাস পর, মানে দিন যত এগিয়ে যাচ্ছিল তত কুয়ার এরকম জলগুলো চলে যাচ্ছে বা গেছে, এখন তো এরকম কুয়া পাওয়া যায় না। তো সে সময় আর কি একটা বাসায় কুয়া ছিল, সেই কুয়ার পাশে একটা ছিল শিমুল গাছ। তো এই শিমুল গাছের পাশে আবার কিছু আনারস লাগানো ছিল। তো এই আনারস লাগানো ছিল যে আবার শিমুল গাছ। আর এইখানে তাদের বাসায় কিছু লোক ছিল, তারা রাত্রে বা সকালে যে কোনো সময় আর কি পানি তুলতো কুয়াতে থেকে। সো হঠাৎ করে এক সময় তাদের বাসা থেকে রাত তখন প্রায় 1টা নাগাদ বাজে, সে সময় পানি নিতে আসছে তাদের বাসায় আর কি। তার বড় ভাই, এই শামসুল ভাইয়ের বড় ভাই, তিনি আর কি পানি তুলতে আসছে। তো যখন পানি তুলতে আসছে, আসার পর তাদের বাসায় বালতিটা যখন উনি ফালাইছে, হাতে এরিকেল ছিল, এবং বালতি যখন চুয়াতে ফেলছে, তো বালতিটা উনি আর কি তুলতে পাইতেছে না। বালতিটা ভারী ভারী লাগতেছে। তো যখন ভারী লাগতেছে উনি এবার জোরে টানতেছে, তারপরে উঠতেছে না। তখন আবার ও ফোন করে তার এক ভাই ছিল, চাচাতো ভাই, তাকে ডাকছে। সে আবার উঠে আসছে, যে বালতি যেহেতু তুলতে পারতেছে না, সে আবার উঠে আসছে। আসার পর সে আর কি অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে, তারা দুজন চেষ্টার পর একটু পর বালতিটা উঠে আসে। এই বালতিটা যখন অর্ধেকটায় উঠে আসছে, তখন তারা আর কি তাদের ওর ভাইয়ের হাতে একটা টর্চ লাইট ছিল, সে টর্চ লাইট দিয়ে দেখতেছে যে বালতিতে কি আছে। তো যখন দেখছে
তখন দেখছে যে বালতির মধ্যে 2টা সাপ উঠে আসছে। সো বড় বড় 2টা সাপ। যখনই ধরনের সাপ দেখছে বলতেছে যে ভাইয়া সাপ উঠছে বালতিতে, তুমি বালতিটা ফালাই দাও। ওই আবার দেখে বালতির দড়ি সহ আর কি বালতি ছাড়ি দেওয়ার পর দড়ি তো এখানে নিচে পড়েছিল, বাড়তি দড়ি ছিল দেখে বালতি ওখানে ফালাই দেওয়া হয়। দেওয়ার পর ওরা আর কি দ্রুত ওইখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর রাত্রে যখন ঘুমাইছে তারা দুজনেই স্বপ্নে দেখতেছে যে এই কুয়ার মধ্যে একটা বাচ্চা পড়ে গেছে। এই বাচ্চাটা পড়ে গেছে যখন তারা আর কি বাচ্চাটা চিৎকার দিচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও, আমি এখানে পড়ে গেছে, মানে এরকম করে চিল্লাচ্ছে। তো তারা আবার কি করছে যে ওখান থেকে উঠে আসার পর সাথে সাথে ওই চুয়ার কাছে যাওয়ার পর তারা দুজনে দেখে যে চুয়ার পাশে কেউ নাই, তো কান্নার আওয়াজ ভেসে আসতেছে। তো তারা একটু পর আবার ফিরে যখন পিছনের দিকে শিমুল গাছের দিকে ফিরে তাকাইছে, তখন দেখতে পাচ্ছে যে শিমুল গাছের পাশে একটা বাচ্চা বসে আছে। তো বাচ্চাটাকে ডাকতেছে কিন্তু বাচ্চাটা মানে শুনতেছে না। তারা যে স্বপ্নে দেখছে তারপরেও এই স্বপ্নটা যখনই ভেঙে গেছে তারা মনে করছিল যে সত্যি সত্যি যে এখানে কোনো বাচ্চা পড়ছে। তো তারা দুজনেই একই স্বপ্ন দেখছে। দেখার পর আর কি জোরে দৌড়ে আসার পর তারা যখন দৌড়ে আসার পরে আর কি ওই বাচ্চাটাকে দেখতে পায়। ওইখানে দেখতে পাওয়ার পর বাচ্চাটাকে যখন ডাকে শোনে না, পরে ওর ভাই টর্চ লাইট নিয়ে ডাকতেছে, তাও শুনতেছে না। তো যখন শুনতেছে না তখন আবার তারা কি করলো যে ওই শামসুল ভাইয়ের ভাই সাব্বির সে আর কি ওই ভাইকে মানে বাচ্চাটাকে ঘাড়ে হাত দিয়ে ডাকতেছে। তো যখন ডাকতেছে শুনতেছে না, ঘাড়ে যখন হাত দিছে বাচ্চাটা আবার ওই হাতটা এত জোরে পরিমাণে চেপে ধরছে, মনে হচ্ছে বড় মানুষ এই হাতটা চেপে ধরছে আমার, এরকম লাগতেছিল তার। তো যখন এরকম লাগতেছে সে আবার কি করছে, জোরে হাতটা সরাই নিছে। নেওয়ার পর ওই বাচ্চাটা আবার উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পর যখনই ওদের দিকে তাকানোর পরে সে দেখতে পায় যে ওই বাচ্চাটা মানে এতটা পরিমাণের ভয়ঙ্কর তার মুখটা ছিল, মানে বিস্তৃতভাবে তার মুখটা আর কি আশ্রণ, এবং তার চোখগুলো তো দেখাই যাচ্ছে না, চোখগুলো থেকে মনে হচ্ছে যে চোখগুলোতে ধোঁয়া আর কি ভেসে যাচ্ছে। সে এরকম যখন লাগতেছে তখন তারা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, এবং সাথে সাথে তারা আর কি এরকম করে বলার পর তারা আশেপাশে যখন এরকম দেখতেছে তখন সাথে সাথে ওরা আর কি দুজনে ওখান থেকে মানে এই দুই ভাইয়ে ওখান থেকে দৌড় দিয়ে রুমের ভেতর গেছে। তো যখন রুমের ভেতর গেছে যাওয়ার পর তারা দুজনে বলা বলি করতেছে যে আমরা তো এখান থেকে গেলাম, তুই কিসের জন্য এখান থেকে বেড়ে গেলে এবং আমিও কেন গেলাম। তো যখন এরকম করে সে বললো যে আমি তো একটা স্বপ্নে দেখে তোকে ডাক দিয়ে নিয়ে গেলাম। তো ও বলে আবার আমিও তো একই স্বপ্ন দেখলাম। তো এর ঘুম ভাঙার পরে ওর ঘুম ভেঙে গেছিল। তো যখন এরকম করে বলার পর তারা পরের দিন সকালবেলা তাদের তো মনের ভিতরে একটা ভয় যে এরকম বিষয়, তারা আবার বাসায় কথাগুলো শেয়ার করার পর বলে যে তোরা আর কি চুয়ার পাড়ে যাস না, কারণ চুয়ার পাড়ে নাকি প্যারানর্মাল ঘটনা ঘটে প্রায়। তো যখন এরকম করে চুয়ার পাশে আবার ওর ভাই গেছে গোসল করতে, যখন যাইতে মনে করছিল যে পানি তুলে এনে এদিকে গোসল করিস, যখন ও পানি তুলতে যে গোসল করতে গেছে ও বালতিটা আবার ফালানোর পর মানে চুয়ার দিকে যখন দেখতেছে, তো কাল রাতে যখন যে বাচ্চাটার মুখটা দেখা যাচ্ছিল সেই বাচ্চাটার মুখটা ও এই পানির ভিতরে দেখতে পাচ্ছে। এটা দেখে এই শামসুল ভাইয়ের অবস্থা খুবই খারাপ। মানে সে গোসল করা অবস্থায় যখন এরকম বিষয়টা দেখলো, সে তো ভয়ে ওই অবস্থায় ওখান থেকে একদম জোর একটা দৌড় দিয়ে বাসায় গেছে। যাওয়ার পর আবার বলতেছে যে আমি এখানে একটা বাচ্চার মুখ দেখতেছি, সে বাচ্চাটা পানিতে সাঁতার কাটতেছে। তো যখন এরকম করে বলে পড়ার পর তাদের বাসা থেকে
অনেকজন আসার পর দেখে যে চুয়াতে কেউ নাই। তো যখন এরকম অদ্ভুত কিছু দেখতেছে তারা, ওই জন্য পরের দিন আবার দিনের বেলা কবিরাজের কাছে যায়। তো যাওয়ার পর কবিরাজকে বলা হয় যে এরকম এরকম বিষয়, তারা এরকম জিনিস দেখতেছে, কারণ কি? তো কবিরাজ বলে যে এদেরকে একটা খারাপ জিন তাদের কবলে ফেলতে চাচ্ছে এবং তাদেরকে আক্রমণ করতে চাচ্ছে। তো এই জিনটা খুবই একটা খারাপ জিন এবং এই জিনটাকে সারানো মুশকিল হবে যদি একবার ধরে। তো পরবর্তীতে তাদেরকে বলে যে আপনাদের তাবিজ ইউজ করতে হবে এবং তাবিজগুলো নিয়ে যাওয়াটা উচিত। তারা বলে যাচ্ছে এখন কিছু হয় নাই, আমরা নিতে চাচ্ছি না। তারা আর কি ভূতে বিশ্বাস করতো না। যখন এরকম করে বিশ্বাস করলো না, পরবর্তীতে তাদের যখন এরকম শোনার পর, তো এরকম করে শোনার পর এই শামসু ভাইয়ের ভাই সে বাসায় আসছে। আসার পর পরের দিন রাত্রে হঠাৎ করে সে ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে বাইর হয়ে তার হাতে লাইট, সে বাইর হয়ে দেখে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো যখন এরকম মানুষ দাঁড়িয়ে আছে, সে মনে করছিল তার বাসার কেউ, ওই জন্য আন্দাজ করে তার চাচা বলে ডাক দেয়। তো শোনে না, যখন সে তার সামনের দিকে যায়, এবার শরীরে না হাত দিয়ে যখন যে দেখে যে একটা ভয়ঙ্কর নিবিল একটা মানুষ, কালো কুচকুচে এবং তার মুখটা এতটা পরিমাণে বাজেভাবে থেতলে দেওয়া হয়েছে যা বলার বাইরে। তার চোখগুলো থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত ঝরতেছে। এটা দেখে এই শামসু ভাইয়ের ভাই ওইখানে অজ্ঞান হয়ে যায়। তো যখন ওখানে অজ্ঞান হয়ে যায়, যাওয়ার পর ওই বাসায় যারা যারা ছিল তো বলে যে তো ওয়াশরুমে গেল, ওর চাচাতো ভাই বলে যে ওয়াশরুমে গেল, এখন আসতেছে না কেন? তো যখন হেরিকেল নিয়ে আসার পর দেখে যে ওই খোলা মেয়ে পড়ে আছে। তো তার জ্ঞান কোনোভাবে ফিরতেছে না। তখন সূরা পড়ে, পানি ফুঁক দিয়ে অনেকক্ষণ পর, তার দীর্ঘ 3 ঘন্টা পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞেস করা হয় যে এরকম এরকম বিষয় কী হয়েছে। তো সে বলে যে আমার সামনে আমি যখন আসছি তখন এরকম বিষয়টা আমার সামনে যখন পড়ছে, আমি আর পরবর্তীতে কিছু বলতে পারি না। তো একটু পর যখন জ্ঞান ফেরার পর সে 1 ঘন্টা পর সে ঘুমাইছে। ঘুমন্ত অবস্থায় তারপর শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর এবং সে ঘুমন্ত অবস্থায় বলতেছে যে আমাকে কেউ নিয়ে গেল, আমাকে কেউ বাঁচাও বাঁচাও, এরকম করে বলতেছে। যখন এরকম করে বলতেছে, সে তাদের বাড়ির সবাই মনে করছে যে হয়তো এ বিশ্বাস করে নাই, হয়তো এই জিনটা আবার আক্রমণ করছে এবার। তো কবিরাজের কাছে যায়। কবিরাজ বলে যে আপনাদেরকে আমি এতভাবেই বললাম, আপনারা শুনলেন না, তো এখন তো আক্রমণ করে ফেলছে। তো এখন এই জিনটাকে সরাতে গেলে জিনের সাথে কথা বলতে হবে এবং কিছু তাবিজ দিচ্ছে, হয়তো কিছু ঠান্ডা হয়ে থাকবে। তো তাবিজ দেওয়ার পর জিনের সাথে কথা বলার জন্য পরের দিন তারা আসে। আসার পর কবিরাজ এই জিনটাকে ওর শরীরে হাজির করা এবং আরও কয়েকটা জিনকে তাদের সাহায্য করে, যে কবিরাজকে, সেই জিনদেরকেও নিয়ে আসা হয়। তাদের বলে যে তুই যদি এখান থেকে সারিস তো সুষমে সর, না হলে তোকে বন্দি করবো, এরকম করে ঠেট দেওয়া হয়। তো কবিরাজকে কোনোভাবে কথা শুনতেছে না। যখন পরবর্তীতে কবিরাজকে বলে যে আমাকে তোমরা যদি 5 কেজি দুধ এবং 5 কেজি মাংস দাও তাহলে আমি চলে যাব। তো এরকম করে বলার পর তারা, কবিরাজের মাথা তো গরম হয়ে গেছে যে আমার সাথে এরকম মানে ফাজলামি। সো এবার সে কবিরাজ বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যদি সুষুমে না যাস তাহলে আমি আমার পদক্ষেপ নিচ্ছি। তো কোনোভাবে যখন কথা শুনতে না, কবিরাজ যখনই আক্রমণ করবে যাবে তখনই বলে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, এরপরে আর এরকম কোনো ঘটনা আমি করবো না। আচ্ছা ঠিক আছে। তো এরকম করে ওই জিনটা সেদিন চলে যায়, কারণ ওই জিনটার জন্য কবিরাজ ভালো একটা ওজা কবিরাজ নিয়ে আসা হয়েছিল। তো এর পরবর্তীতে ওই চুয়ার পারে এই চুয়াটা বন্ধ করে দেওয়া হয় এবং ওই চুয়ার জায়গার কোনো চুয়া খোঁড়া হয়নি, তারা পরবর্তীতে টিউবওয়েল বসায়। তো এটাই ছিল ঘটনা। আর এর পরবর্তীতে তাদের আশেপাশে যে চুয়াগুলো ছিল আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেছে, আর এখন তো চুয়া একবারেই নাই। সো এই কুয়ার ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লিসনাররা। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমি আবির মাহমুদ, লিখছি গাজীপুর থেকে। ভূতনাইটকে কতটা ভালোবাসি সেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আজ আপনাকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমার নানির কাছ থেকে শোনা।
ঘটনাটা ভৌতিক নাকি অলৌকিক সেটা আপনি বিচার করবেন। এমন ঘটনা বাস্তবে ঘটতে পারে সেটা ভাবি আমার গা শিউরে ওঠে। যাই হোক, আমার নানির বাবার বাড়ি পিরোজপুর জেলার ভরতকাঠি। ঘটনাটা ঘটে কালাচান ফকিরের ছেলে মধু ফকিরের সাথে। ঘটনাটা সেখানকার স্থানীয় প্রবীণ মানুষদের সবাই জানে। পিরোজপুরে কালীগঙ্গা নামে একটা নদী আছে। নদীটার নামে নানা রকম জনশ্রুতি আছে। ঘটনাটা প্রায় 50 বা 52 বছর আগে। সন্ধ্যের পরে মধু ফকির গিয়েছিলেন কালীগঙ্গা নদীতে মাছ ধরতে। তার ইচ্ছে ছিল যে সারা রাত মাছ ধরবে। নদীতে একটা জায়গা আছে যেটাতে 3টা নদী একত্রিত হয়েছে। স্থানীয়রা জায়গাটাকে তীরমণি বলে ডাকে। এই জায়গায় স্রোত সবচেয়ে বেশি, আর এই কারণে মাছেও বেশি থাকে এখানটাতেই। মধু ফকির তাই কিছুটা স্রোতের রিস্ক নিয়ে সেখানে জাল ফেলতে লাগলেন। রাত শেষে ভোর হতে শুরু করেছে। ঠিক এমন একটা সময়ে তার জালে ভারী কিছু একটা আটকালো। অনেক কষ্টে তিনি জালটা পানি থেকে তুললেন, আর অবাক হয়ে দেখলেন একটা লোহার ছোট সিন্দুক আটকে আছে জালে। তিনি দ্রুত সেটা জাল থেকে ছাড়িয়ে নৌকাটা তীরে আনলেন। তারপর সিন্দুকটা খোলার চেষ্টা করলেন, কিন্তু তালাটা অনেক শক্ত। তখন তিনি নৌকার সেখানেই রেখে দ্রুত বাড়িতে ফিরলেন। তার ছোট ভাইকে ডাকলেন। তারপর দুজন মিলে অনেক কষ্টে সিন্দুকটা খুললেন, আর সাথে সাথে তারা দুজন বিস্মিত হয়ে গেল। সিন্দুকের মধ্যে 4টা ছোট ছোট মূর্তি। 2টো মূর্তি মানুষের মতো দেখতে দেবতার, আর 2টো মূর্তি সাপের দেবতার। এই 4টা মূর্তি পুরোপুরি সোনার। ওনারা কি করবেন কিছুই বুঝতে পারলেন না। তখন তারা 2 ভাই 2টো করে মূর্তি ভাগ করে নিয়ে চলল সেগুলো বিক্রি করতে। দুজন 2 জায়গায় অনেক অল্প দামে সেগুলো বিক্রি করে বাড়ি ফিরে এলেন। যারা সেগুলো কিনেছিলেন তারা আবার সেই মূর্তি অন্য জায়গায় চড়া দামে বিক্রি করলেন। তো যথারীতি রাতারাতি এনারা সবাই নিজেদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে ফেললেন। কিন্তু হঠাৎ একদিন শোনা গেল সেই মূর্তিগুলো নাকি হারিয়ে গেছে। সবাই ভাবল ওগুলো হয়তো চুরি হয়ে গেছে। মধু ফকিরের দিকে বেশ আরামেই দিন কাটাচ্ছিলেন, কিন্তু ওনার সুখের দিনে ভাটা পড়ল একটা ঘটনায়। নদী থেকে পাওয়া সেই সিন্দুকটা তখনও তার ঘরের খাটের তলায় রাখা ছিল। সে রাতে তিনি একাই ঘুমোচ্ছিলেন। তার স্ত্রী আর বাচ্চা গিয়েছিল বাবার বাড়িতে। মাঝরাতে হঠাৎ মধু ফকিরের ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান তার ঘরের দরজায় খুব আস্তে আর ধীরে ধীরে কেউ যেন টোকা দিচ্ছে। তিনি ডাক দিলেন, কে বাইরে? তখন হঠাৎই দরজায় টোকা পড়া বন্ধ হয়ে গেল। তিনি ভাবলেন উঠে দেখবেন। শোয়া অবস্থা থেকে উঠতে গিয়েই তার পায়ে ঠান্ডা কিছু একটার অস্তিত্ব টের পেলেন। ম্যাচ থেকে একটা কাঠি জ্বালিয়ে সেদিকে ধরতেই দেখলেন নদীতে পাওয়া সেই 4টে মূর্তির মধ্যে সাপের মূর্তি 2টো তার পায়ের কাছে সোজা হয়ে আছে। ভয় তার গলা শুকিয়ে গেল। একটা ঝটকায় লাফ দিয়ে খাট থেকে নেমে এলেন, কিন্তু পায়ের নিচে স্যাঁতস্যাঁতে মনে হতে লাগলো তার। আগুন জ্বালানোর সময় পেলেন না। তার আগেই তার পায়ে কেউ যেন বিশাল বড় 2টো সূচ ফুটিয়ে দিল। যন্ত্রণায় গোঙাতে গোঙাতে তিনি হারিকেনটা ধরালেন। এর মধ্যে আরও 2 বার তার পায়ে কিছু একটা কামড়েছে। যন্ত্রণায় তার পা অবশ হয়ে আসছিল। হারিকেনের আলোয় দেখলেন পুরো ঘর ভর্তি শুধু সাপ আর সাপ। ভয়ে তার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। তিনি কোনো মতে ঘর থেকে বেরোতে চাইলেন। গলা দিয়ে তখন তার কোনো স্বর বেরোচ্ছে না। কোনো মতে যখন তিনি দরজাটা খুললেন, ঠিক তখন তিনি যা দেখলেন তা দেখে তিনি রীতিমতো মুষড়ে পড়লেন। তিনি দেখলেন মানুষের মতো দেখতে দেবতার মূর্তি 2টো মাটি থেকে খানিকটা উপরে শূন্যে ভাসছে। আর তাদের দেখে মনে হচ্ছে না যে তারা মূর্তি। মনে হলো যেন 2টো জীবন্ত দানব তার দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে অট্টহাসি হাসছে। তিনি আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারলেন না। একটা চিৎকার দিয়ে সেখানে মাটিতে লুটিয়ে পড়লেন। তার চিৎকার শুনে তার ছোট ভাই দৌড়ে আসে। এসে দেখে তার ভাই দরজার মুখে মুখ থুবড়ে পড়ে আছে, আর তার মুখ দিয়ে সাদা ফেনা বেরোচ্ছে। তিনি আরো মানুষ ডেকে অনেক কষ্টে মধু ফকিরকে ওঝার কাছে নিয়ে যান। ওঝা জানান তাকে নাকি খুব বিষধর কোনো সাপে কেটেছে। বাঁচবে কিনা সেটা নিয়েও কোনো ভরসা নেই। শেষ চেষ্টা হিসেবে
ওঝা তখন তাদেরকে বললেন, মৃত্যুর আগে মধু ফকির যদি নিজ হাতে কোনো সাপকে দুধ খাওয়াতে পারে তাহলে হয়তোবা সে বাঁচতে পারে। তখন সেই ওঝা সব ব্যবস্থা করেন। মধু ফকিরের উঠোনের মাঝখানে শুইয়ে রেখে তার হাতের কাছে এক বাটি দুধ রাখা হলো। সবাই উঠোন থেকে সরে দাঁড়ালো। ওঝা ঝোলা থেকে একটা সাপ বের করে উঠোনের এক কোণায় ছেড়ে দিলেন। ওই সাপটা ধীরে ধীরে মধু ফকিরের কাছে এগিয়ে গেল। ঠিক তার কাছে গিয়ে বিশাল বড় একটা ফনা তুলে দাঁড়ালো। মধু ফকির জোর হাতে দুধের বাটিটা সাপের দিকে এগিয়ে দিলেন। বেশ কয়েক মুহূর্ত পরে সাপটা দুধটুকু সব খেয়ে ফেলল। তারপর সেখান থেকে বাগানের দিকে চলে গেল সাপটা। এর কয়েকদিন পরে মধু ফকির কিছুটা সুস্থ হয়ে ওঠে। তখন সবাই তাকে জিজ্ঞেস করে কিভাবে কি হয়েছিল। তিনি তখন সে রাতের পুরো ঘটনাটা সবাইকে বললেন। কিন্তু তার ছোট ভাই বলে, যখন সে সেখানে গিয়েছিল তখন সেখানে কিছুই ছিল না, না সাপ আর না কোনো মূর্তি। তখন সবাই মধু ফকিরের খাটের তলা থেকে সেই সিন্দুক বের করে, আর সেটা খুলেই সবাই অবাক হয়ে যায়। সোনার 4টা মূর্তি সিন্দুকটার মধ্যে গুছিয়ে রাখা। সবাই বিস্ময়ে কথা হারিয়ে ফেলে। মধু ফকির তখন সেগুলোকে কালী গঙ্গা নদীর সেই তীরমুনিতে ফেলে দিয়ে আসে। সেই রাতে একটা অদ্ভুত স্বপ্নও দেখেছে। সে দেখে যে কোনো একটা নদীর স্রোতে সে ভেসে যাচ্ছে। চারিদিকে অন্ধকার, কোথাও কেউ নেই। হঠাৎ পানির তলা থেকে কিছু একটা তাকে টেনে পানির গভীরে নিয়ে যায়। সেখানে সে দেখে বিশাল দেহী একজন মানুষ সেই লোহার সিন্দুকটা ধরে দাঁড়িয়ে আছে। সেই লোকটা তাকে বলে, তুই বেঁচে গেলেই তোকে মাফ করে দিলাম। এরপরেই আরেকটা পানির সাপটা এসে তার চোখে পড়ে, আর মধু ফকিরের ঘুম ভেঙে যায়। এইসব ঘটনার পরে মধু ফকিরের স্বভাবে অনেকটা পরিবর্তন আসে। সে আর আগের মতো নদীতে যেত না। পানি দেখলেই ভয়ে কয়েক পা পিছিয়ে যেত। শাফিন ভাই, এটাই ছিল আমার নানের কাছ থেকে শোনা পিরোজপুরের মধু ফকিরের গল্প। চলে যাবো আজকের আমাদের পরবর্তী ঘটনায়। গাড়িটা কেমন জানি আস্তে আস্তে ভার হয়ে আসতেছে। তো লাস্ট ভিতরে ছিল, কারণ গোসল করানো হয় আর রাতটা হলো শীতের রাত। এখান থেকে লাইটটা বন্ধ করলে আর মানে এক হাত দূরত্বের মানুষ চোখে দেখা, এত অন্ধকার। ভাই দেখে রাস্তায় সারিবদ্ধ ভাবে ঠিক এক হাত দূরত্ব 5টা-7টা মাছ, একদম ফটফটা পরিষ্কার ভাই, মানে একদম পরিষ্কার মাছগুলো। 5 কিলো 7 কিলো যাওয়ার পরে জঙ্গল থেকে কালো একটা কুচকুচে বিড়াল উঠছে ভাই, একদম কালো। ওই সিচুয়েশন আমি পড়া ভাই আমার ঘাম ঝরঝরায় পড়তেছে, মানে আমার শরীরে ঘাম ছেড়ে দিয়েছে। তার সাথে সাথে শরীরের পশম দাঁড়ায় গেছে। এমবিসিনা থেকে একটা ছুটাইছি নোয়াখালী রামগঞ্জের উদ্দেশ্যে। তখন প্রায় 7টা বাজে। উঠানোর পরে আপনার দাউদকান্দি যে ব্রিজটা আছে, ব্রিজটার ওইখানে প্রচন্ড জ্যামে কারণে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওখানে আমার সময় নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে আমি দাউদকান্দি পার হয়ে আপনার কচুয়া ডাইরি যে একটা রোড ঢুকছে, রোডটা ছিল ইটের সোলিং এর। কিছু কিছু জায়গায় ভাঙা আছে, কিছু কিছু জায়গায় কাজ হয়েছে। তো যাওয়ার পরে লাখের সাথে লোক ছিল আপনার 5 জন। 3 জন ছিল ইয়াং বয়সী আর 2 জন ছিল মুরব্বী। তো ওই 3 জন ওই জ্যামের ভিতরেই ওনারা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে যে মুরব্বী 2 জন ছিল, তো ওনাদের আমি বলছি, দেখেন ওনারা তো ইয়াং বয়সী, তো ওনারা তো ঘুমায় গেছে, জ্যামের কারণে দুর্বল হয়ে গেছে, এই কারণে ওনারা ঘুমায় গেছে। তো আপনারা তো মুরব্বী আছেন, একটু বয়স ভার আছে, আপনারা একটু দোয়া কালাম ছোড়া বলেন, যেহেতু আমরা মুসলিম ভাই। তো ওনাদের বলার পরে ওই মুরব্বী 2 জন আপনার 1.5 ঘন্টার ভিতরে ওনাদের চোখ লেগে গেছে, ওনারা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে কচুয়ার ভিতরে ঢুকলাম। 5-7 কিলো যাওয়ার পরেই গাড়িটা কেমন জানি আস্তে আস্তে ভার হয়ে আসতেছে, মানে ভার হয়ে আসতেছে। আসার পরে যত সামনে আগাচ্ছি ততই আস্তে আস্তে একদম স্তব্ধ নীরব হয়ে যাচ্ছে। তখন 1:30-2:30 বাজে। সামনে আমরা 2 জন ছিলাম, আমি আর আমার হেল্পার। আমরা এই 7 জন গাড়ির ভিতরে, আমরা 2 জন ড্রাইভার হেল্পার আর পাশের 5 জন। 7 জনের ভিতরে আমরা 2 জন জাগনা আছি গাড়ির ভিতরে, আর ওনারা 5 জন ঘুমায় গেছে। যাওয়ার পরে তখন আর কি আমার চোখে হালকা হালকা একটু ঘুম ভাব। তা আমি তো ভাই ড্রাইভার, আমার তো আর ঘুমাইলে চলবে না, নিজের ভিতরে হিম্মত রেখে গাড়ি চালাই। যাইতেছি কিছু দূর কচুয়ার 7 কিলো পার হওয়ার পরেই মানে আপনার বাম পাশে হচ্ছে খাল, মরা খাল, পানি নেই। পানি যদি থাকে আপনার এতটুকু পর্যন্ত পানি, এতটুকু পর্যন্ত হলো কাদা, হ্যাঁ হাঁটু পর্যন্ত কাদা। ডান পাশে হচ্ছে আপনার কৃষকের আবাদের ক্ষেত, বিভিন্ন রকম কৃষক আবাদ করছে। এই 5-7 কিলো যাওয়ার পরে ভাই দেখে রাস্তায় সারিবদ্ধ ভাবে ঠিক এক হাত দূরত্ব 5টা-7টা মাছ। ফার্স্টে মানে মনে করলাম নিজের ঘুমের চোখের কারণে সম্ভবত এটা ব্যাং হইতে পারে। তো ভালো করে তাকায় দেখি যে মাছটা হচ্ছে ভাই কালীবাউস মাছ আছে না, যে যেমন আর কি চিনে ভাই, আমরা ঢাকায় বাসা আমরা চিনি ভাই কালীবাউস মাছ, ওই নলার মতনই কালো করে কালীবাউস মাছ। তো আমার হেল্পার বলতেছে, ভাই মাছ তো আমিও দেখলাম, এই হুট করে এই নির্জন রাস্তায় রাতে 2টা বাজতেছে, কোত্থেকে আসলো। পরে মনে করলাম যে মনে মাছের গাড়ি থেকে মাছ পড়তে পারে, তার ওটা কেয়ার করলাম না। আমরা আমাদের গন্তব্যস্থলে আগাইতে শুরু করলাম। 1-1.5 কিলো যাওয়ার পরে এক সারিবদ্ধ ভাবে দেখি 10-12টা মাছ। তখন আমার বুঝতে বাকি নেই, দেখে এখানে আমার সাথে উল্টা পাল্টা কিছু ঘটতেছে না।
মাছগুলা কি জীবিত? না, মাছগুলা মরাই, কিন্তু আপনার একদম ফটফটা পরিষ্কার ভাই, মানে একদম পরিষ্কার মাছগুলা, মাছে কোনো কাদা মাথা কিছু নেই। হ্যাঁ, হেডলাইটের আলোতে। আর হেডলাইটটা যদি বন্ধ করি, মানে আপনাকে আমি বুঝাইতে পারবো না, আপনি আর আমি একার দূরত্ব না, এখান থেকে লাইটটা বন্ধ করলে আর মানে একার দূরত্বের মানুষ চোখে দেখা যায় না, এত অন্ধকার, মানে এত অন্ধকার। আর রাতটা হলো শীতের রাত। ওই সিচুয়েশন আমি পড়া ভাই আমার ঘাম ঝরঝরায় পড়তেছে, মানে আমার শরীরে ঘাম ছেড়ে দিচ্ছে। তা আমি তো ভাই আগেই বলছি আমি ড্রাইভার, আমার মানে ভয় পেলে চলবো না। তা আমার হেল্পার তো একটু নার্ভাস হয়ে গেছে, ও বলতেছে ওস্তাদ পজিশন তো ভালো দেখতেছি না। আমি কি আল্লাহ ভরসা, আল্লাহরে ডাক, চিন্তা করিস তা। তখন আমি ওর 5 জন ওনাদের ডাক দিইনি, ওনারা ঘুমাইতেছে, ঘুমাক। এগুলো তো ভাই আমাদের দেখতে দেখতে অভ্যস্ত। তো যাইতেছি ওই মাছগুলা কাটাই যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ভাই আমার লক করা গাড়ি, মানে এই ব্যাগডালা পুরো গাড়ি লক, একদমই আমার লক গাড়ি। লক করা গাড়ি কিভাবে লক খুলে গেল, লাস্ট টান দিয়ে দিছি পিছন থেকে। হ্যাঁ, মানে আমার ব্যাগডালা পুরো ওপেন করে ফেলাইছে। মানে কারো বাবার সাধ্য নাই ভাই যে আমার লক করা গাড়ি বাইরে থেকে কেউ খুলবো, মানে কারো বাবার এই দুনিয়াতে সাধ্য নেই। আমার লক করা গাড়ি খুলে ফেলাইছে। তখন তো ভাই অবস্থা পুরা খারাপ। ওই লাস্ট যারা আসলে 5 জন, ওনারা তো হাও মা করে চিৎকার দিয়ে উঠছে, চেঁচামেচি করে। তখন আবার আমি একটু মানে আমি নিজেই ওনাদের একটু রেগে গেলাম যে আপনার লাশ পরে নাই, আধা হাত কি একটা মানে একটু বের হয়ে গেছিল, পাটা একটু ঝুলে গেছিল, স্ট্রেচার থেকে একটু ঝুলে গেছিল, মানে ব্যাগডালা যে টান দিছি ভাই। আমি তো সামনে, আমি ড্রাইভার, আমি সামনে, আমার কানের এখান থেকে মনে হয় যে একটা বাতাস বেরিয়ে গেল, মানে সাঁ করে একটা বাতাস বেরিয়ে গেল। হুট করে কি হলো, পিছিয়ে তাকায় দেখি আমার ব্যাগডালা খুলে গেছে, অটো লক করা গাড়ি, হ্যাঁ খুলে গেছে। পরে ওনাদের সাথে আমি চেঁচামেচি করে উঠলাম যে বারবার বললাম যে আপনারা দোয়া কালাম পারেন, ছোড়া পড়েন, দোয়া করেন, আপনার কাছে একটু দোয়া পড়েন, আপনারা ঘুমাই গেছেন, আপনারা যে 2 জন মুরব্বী ছিলেন আপনারাও ঘুমাই গেছেন, আপনাদের একটা দায়িত্ব আছে না। আমার হেল্পারে তখন বললাম যে তুই নাম, যাই ব্যাগডালাটা লাগা। ও ভাই তো নামেই নাই, ও আর 4 হাত পা একসাথে গুটাই নিছে। তো পরে এক প্রকার ওরা আমি বললাম যদি তুই না নামাস, পরে আমি গালি দিছি, গালি দিয়ে পরে আমি নিজে নামছি। আমি যা আল্লাহ ভরসা, আমি নাইমাল সোজা করলাম, সোজা করে ব্যাগডালা নিজে লাগাইলাম, লাগা গাড়ি থেকে দূরে টিস্যু বের করে দিয়ে মেজ দিয়ে চারপাশে একটু গাড়িটা আগুনে ছেক দিলাম। যদি বাজে কোনো বদ থেকেও থাকে যেটা উছিলায় ও যদি আমার পিছটা ছেড়ে দেয়, এটা জানতাম, এটা আর কি মুরব্বীদের শোনা কথা যে আগুন টাগুন সাথে থাকলে নাকি বদ জিন বা সেগুলা পিছু নিতে পারে না বা কাছে এসে আঘাত করতে পারে। অ্যাম্বুলেন্সের ভিতরে একটা আছে লাশ, ওটার ভিতরে বাধা থাকে, কিন্তু আমাদের যেটা অ্যাম্বুলেন্স ওটার ভিতরে বাধা থাকে না, জরুরি যেটা সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস, ওটাতে বাধা থাকে না। তো এই স্ট্রেচারের ভিতরে 2টা লক আছে, এরকম 2টা লক হাতলের মাঝখানে আর কি, স্ট্রেচারের মাঝখানে থাকে লাস্টটা। তো এখানে লাস্টটা ভাই আমি পরে লাগানোর পরে উঠলাম, ওঠার পরে 1.5-2 কিলো আগে গেলাম। আগে যাওয়ার পরে হাতের জঙ্গল থেকে বামে যায় একটা খালের ঢাল আছে না, জঙ্গল থেকে কালো একটা কুচকুচে বিড়াল উঠছে, একদম কালো। আমার লুকিং গ্লাসে দেখি ও আমার সাথে চাক্কার সাথে সাথে আমার গাড়ি ওরা নিয়ে চলতেছে, ও দৌড়াইতেছে। পরে আমার হেল্পারে বললাম যে একটা ধাওয়া দে। তো আমার হেল্পার বডিতে থাপ্পড় দিয়া গালি দিয়া বিড়ালটা ধাওয়া দিল, তাও বিড়ালটা যাইতেছে না যাওয়াতে কি করলাম, আমি বামে চাপ দিলাম, রানিং গাড়ি বামে চাপ দিয়া ফুসকা ধাওয়া দিলাম, ওর মতন চলে গেল। তার কিছু দূর যাওয়ার পরে ভাই হাজীগঞ্জ একটা মোড় আছে, চাঁদপুর হাজীগঞ্জ, ওই মোড়ের আগে ওইখানে আপনার মনে করেন যে তখন প্রায় অলমোস্ট 4:15 4:30 লাস্ট মুভমেন্টে ভাই আমার পেটের ভিতরে এরকম প্রেশার কিক করছে, এরকম চাপ দিছে যে আমার পেট মানে নষ্ট হয়ে যাবে, আমি আর সহ্য করতে পারতেছি না। ওই অবস্থায় গাড়ি থামাই আমি মনে সাথে সাথে পোশাক করতে দাঁড়াইছি, দাঁড়ায় সাথে সাথে ধরাইছি, একসাথে দুটো সিগারেট আমি আছি টানতেছি না, হাতে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আজান দিল, আজান দেওয়ার পরে আল্লাহ নামলে আবার উঠলাম, চোখে পানি টানি দিয়া বাড়িতে গেলাম। তখন গাড়িতে নামাইনি, বাড়িটা এরকম পরিবেশ যে মনে হয় 300-400 বছর আগে ওই বাড়ি ত্যাগ করে সবাই চলে গেছে, এরকম ভূতের পরিবেশ বাড়িটা। মানে বাড়িতে যা পাড়া দেওয়ার সাথে সাথে শরীরের পশম দাঁড়ায় গেছে, সেটা কি হইতেছে, যে যার মতন ঘরে চলে গেছে। মানে একটা নতুন একটা ঘর করে রাখছে, মানে ওটা কোনো রকম ওনারা থাকার জন্য, বছর শেষে 1 বছর 2 বছর পর মানুষ যে থাকে না, ওই রুমে সবাই ঢুকে গেছে যে যার মতো। আমি আর আমার হেল্পার যে আমরা 2জন মানুষ বাইরে, আমরা কি মানুষ না জানোয়ার, ওনারা এটা কিছু মনে করলো না, ওনার চলে গেল। লাস্টটা বাইরে উঠানে ফালা রাখলো। তো লাস্ট আমার হেল্পারে বললাম স্টেশন থেকে নামায় আপনার নিচে রাখার পরে আমার হেল্পার ঘুমানোর পরে মনে করেন যে সকালবেলা যখন হয়েছে তখন ওনাদের সাথে একটু চিলাচিলি করলাম যে আপনারা মানুষ নাকি, এরকম একটা ভূতের পরিবেশের পরে দেখেন এখানে একটা মানুষ বাস করতে পারে, আমাদের আমরা 2টা মানুষ বাইরে, আপনারা চলে গেলেন, কাজটা আপনারা একদম ঠিক করেন। মৃত্যুটা ওনার সম্ভবত স্ট্রোকের কারণে হয়েছে, কিন্তু গোসল করানো হয়নি। গোসল করানো হইলে ভাই লাস্ট পবিত্র হইতো, গোসল করালে জানাজা হইতো, জানাজা হইলে লাস্ট কাছে আল্লাহর রহমতে আর কিছু আসতে পারতো না। ওই লাস্ট পবিত্র ছিল, কারণ গোসল মনে করেন যে ভাই একটু বদ জিন পিচাস একটু সমস্যা করবে, এটা কোনো মানে মিস্তেই। হ্যাঁ, এরপর থেকে জেনে নিতে বলতে কি, ওই যার ধরেন টাকার জোর থাকতো সে টাকা থেকেই করাই নিত। গোসল করে আপনার 5,000-6,000 টাকা দেয়, তো যার টাকার জোর থাকে তুমি করাইতো। আর যার টাকা যখন গরিব বা টাকা দিতে পারতেছে না, তো ওনারা বাড়িতে নিয়ে ওনারা নিজেরা কমিউনিকেট করে এখান থেকেই আপনার মনে করেন যে গোসল করাই নিত ওনাদের মতন। লাস্ট বেরো যাওয়ার পরে আপনার মনে করেন যে আবার ওই যে আমি নামছি, নামার পরে পাশে 3টা সিট আছে, ওখানে 3 জন বসা, 2জনকে বলছি আপনারা একজন মাথায় ধরেন একজন বুকে ধরেন, আমি পায়ে ধরছি লাস্টারে, মানে ওর গন্তব্যস্থানে রাস্তাটা রেখে দিছি। না এমনি আর কোনো ক্ষতি, আল্লাহর রহমত আর কোনো ক্ষতি করে নাই। আমি যতটুকু ভাই দোয়া সূরা কালাম পারি, আমার ভিতর থেকে আমি পড়ে গেছি, আমার ভিতরে আমি সাহস রাখছি, হিম্মত রাখছি যে আল্লাহ ভরসা, আমার রব আমার সাথে আছে, ইনশাআল্লাহ আমার কিছু হবে না। তো আমার কোনো ক্ষতি হয় না ইনশাআল্লাহ, আমাদের হেল্পার ড্রাইভার কোনো ক্ষতি হয়নি। আমরা মনে করেন যে আর এইভাবে আমাদের চলে।
ঘটনাটা 2002 সালের কোনো একটা শুক্রবার রাতের ঘটনা। ঘটনার দিন আমি ও আমার ছোট মামা নানু বাসায় ছিলাম। আমার নানার বাসা নারায়ণগঞ্জ হলেও ওই জায়গাটা এখনও একটা গ্রামের মতোই। ওই দিন আমি ও মামা সন্ধ্যার পরে বাজারে গেলাম ভিডিও গেমস খেলতে। খেলতে খেলতে এক পর্যায়ে দেখলাম 10:30 বেজে গেছে। মামাকে বললাম, চলো বাসায় যাই, 10:30 বেজে গেছে। পরে মামা আর আমি বাসার দিকে রওনা দিলাম। বলে রাখা ভালো যে আমার নানা বাড়ি যাওয়ার পথে একটা বড় বাঁশঝাড় পড়ে। আমি আর মামা যাওয়ার পথে একটা পিঠার দোকান থেকে দুজন 2টা তেলের পিঠা নিয়ে বাসার দিকে হাঁটা শুরু করলাম। যখনই ওই বাঁশঝাড়ের সামনে আসছি তখন দেখলাম বাঁশঝাড়ের নিচে একটা মহিলার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। তার চেহারাটা ঠিকমতো দেখা যাচ্ছে না। যখনই মহিলাটাকে ক্রস করব ঠিক তখনই মহিলাটা আমার হাতের তেলের পিঠাটা চেয়ে বসলো। আমি তখন মহিলাটার দিকে তাকালাম, দেখলাম মহিলার চেহারা ঘোমটা দিয়ে ঢাকা। মামা বলল জোরে জোরে হাঁটতে। আমরা জোরে জোরে হাঁটতে লাগলাম। তখনও পিছন থেকে মহিলাটা পিঠাটা চেয়েই যাচ্ছে। আমরা সেটা শুনে জোরে দৌড় দিলাম। এক পর্যায়ে বাসার গলির সামনে এসে পড়লাম। যখনই গলি দিয়ে ঢুকবো ঠিক তখনই দেখি গলির সামনে একটা পুরাতন বাসা আছে। ওই বাসার উঠানে ওই মহিলাটা দাঁড়িয়ে আছে। আমি আর মামা এটা দেখে খুব ভয় পেয়ে গেলাম। আমাদের আগে এই মহিলাটা কিভাবে এখানে আসলো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপর এক দৌড়ে বাসায় চলে আসি। বাসায় এসে কাউকে কিছু বললাম না, কারণ বাড়ি ভর্তি তখন অনেক মানুষ ছিল, শুনলে আমাদের নিয়ে হাসাহাসি করবে। তারপর আমরা রাতের খাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার প্রিপারেশন নিলাম। আমি নানি বাড়ি গেলে সব সময় মামার সাথে ঘুমাই। ওই দিন বাসায় মানুষ বেশি থাকার কারণে আমি আর আমার মামা পাশের একটা নানার বাসায় ঘুমাই। বাসাটা ছিল একদম খালি। তো আমরা তারপর যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে আমরা ওই মহিলার বিষয় নিয়ে আলাপ করছিলাম। তখন মামা বলল, ওই বাঁশঝাড়টা নাকি ভালো না, ওখানে অনেক কিছু হয়। আমি জানতে চাইলাম কি হয় ওখানে। উত্তরে মামা কিছুই বলল না, বলল পরে একদিন বলবো। তারপর দুজনে দুজনের মতো করে শুয়ে রইলাম। কিন্তু আমার জানি কেমন লাগছিল, ওই মহিলাটার কথা বারবার মনে পড়ছিল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মামার ডাকে ঘুম ভাঙল। মামা বলল ওয়াশরুমে যাবে। আমিও বললাম চলো, আমিও যাব। আমাদের নানু বাড়ির ওয়াশরুম ছিল বাড়ির বাহিরের এক কোণায়। আমি যখন ওয়াশরুমে গেলাম মামা তখন বাহিরে দাঁড়িয়েছিল। পরে আমি বের হওয়ার পর মামা ওয়াশরুমে গেল। আমি বাহিরে দাঁড়িয়েছিলাম। আমার তখন খুব ভয় করছিল। হঠাৎ খেয়াল করলাম ওয়াশরুমের ছাদের উপর দাঁড়িয়ে আছে সেই মহিলাটা যার সাথে বাঁশঝাড়ের সামনে দেখা হয়েছিল। দেখলাম মহিলাটা আমার দিকে তাকিয়ে বিকটভাবে হাসছে। আমি সাথে সাথে চিৎকার দিলাম। সঙ্গে সঙ্গে মামা বেরিয়ে আসলো। মামা বলল কি হয়েছে? আমি তখন ওয়াশরুমের উপরে তাকিয়ে দেখলাম ওখানে কিছুই নাই। পরে মামাকে সব বললাম। মামা বলল এগুলো ভুল দেখছস, কিন্তু আমি কি দেখেছি সেটা আমি নিজেই জানি। তারপর আমরা চলে আসলাম ঘরে, কিন্তু আমার কেন যেন ঘুম আসছিল না, খুব ভয় করছিল। কি হতে চলছে আমাদের সাথে কিছুই বুঝতে পারলাম না। তার মধ্যেই খেয়াল করলাম মামা ঘুমিয়ে পড়েছে। আমার তখনও খুব ভয় করছিল। অনেকভাবে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। ঘড়িতে তখন বাজে প্রায় 1টার কাছাকাছি। হঠাৎ খেয়াল করলাম রুমের বাহিরে কে যেন হাঁটাহাঁটি করছে, এপাশ থেকে ওপাশে যাচ্ছে। বাহিরে শুকনো পাতা পড়েছিল, তাই সাউন্ডটা আমি ক্লিয়ার শুনেছিলাম। আমি তখন মামাকে ডাক দিলাম। মামা উঠে বলল কি হয়েছে? আমি বললাম কোনো শব্দ শুনতে পাও? তখন মামা খেয়াল করে শুনল আসলেই বাহিরে কিছু একটা আসা যাওয়া করছে। তখন মামাও খুব ভয় পেয়ে গেল। শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। এবার মনে হচ্ছে কে যেন ভারী কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে এপাশ থেকে ওপাশে। আর সেই শব্দটা আমাদের কানে ক্লিয়ার আসছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না।
একবার ভাবলাম চিৎকার করব, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তখন হঠাৎ বাহিরের শব্দটা থেমে গেল, কিন্তু এবার দরজার সামনে আবার শুরু হলো। এবার মনে হচ্ছে কে যেন দরজার বাহিরের দিকে বসে আস্তে আস্তে কান্না করছে। মামা তখন বলল আয়াতুল কুরসি পড়তে, কিন্তু আমার তখন মাথায় কিছুই আসছিল না। বাহিরের কান্নার শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হলো। তখন হঠাৎ খেয়াল করলাম পুরো রুমের মধ্যে কেমন একটা বোটকা গন্ধ ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে গন্ধে আমার পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আসবে। এই সময় কান্নার শব্দ আস্তে আস্তে দরজার সামনে এসে থেমে গেল, আর দরজায় ঠক ঠক করে নক করতে লাগলো। মামা তখন বলল কে, কিন্তু বাহির থেকে কোনো রেসপন্স আসছিল না। আবার দরজায় ঠক ঠক করে নক করতে লাগলো। এবার মামা উঠে যেতে চাইলো। আমি মামাকে সাথে সাথে ধরে বললাম যেও না। মামা তখন আব্বু বলে চিৎকার দিল। তার 1 মিনিট পরেই নানা চলে আসলো। দরজা খুলে দিলাম, তখন সব কিছু একদম ঠান্ডা। নানা কি হয়েছে জিজ্ঞেস করতেই সব ঘটনা খুলে বললাম। তখন নানা ওই রাতে আমাদের সাথেই ঘুমিয়েছিল, তারপরেও আমার ঘুম আসছিল না। তার মধ্যে খেয়াল করলাম ফজরের আজান দিচ্ছে। আজান শুনে শান্তি লাগলো, ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে ওঠার পর নানা পাশের মসজিদের হুজুরের কাছে নিয়ে গেল আমাদের। হুজুর সব শোনার পর বলল ওইটা একটা পিচাস ছিল। ভাগ্য ভালো যে আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই। আরও বলল যে রাতের বেলা কখনো তেলের পিঠা বা খাবার আনা নেওয়া করাটা ঠিক না। তারপর টানা 4 দিন আমার প্রচণ্ড জ্বর ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো লিসেনার, আজকে যে ঘটনাগুলো ছিল সবগুলোই আপনাদের জন্য বাছাইকৃত ঘটনা। সো আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে নতুনত্ব ঘটনা নিয়ে আসার জন্য। সো আপনারা আজকে যে নতুন নতুন ঘটনাগুলো শুনতে পেলেন, সো এরকম যদি ঘটনা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আমরা চেষ্টা করব আপনাদের জন্য এরকম নতুন ঘটনা। আর আপনাদের আজকে যে কার ঘটনাটি কীরকম লাগলো আর কোন ঘটনাটি কীরকম লাগছে এই বিষয়টা আমাদেরকে জানালে ভালো হয়, এবং আমরা চেষ্টা করব এই রিলেটেড ঘটনাগুলো আপনাদের মাঝে হাজির করানোর জন্য। আর এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আজকের মতো এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আর এর পরবর্তীতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু এরকম সুন্দর সুন্দর ঘটনাগুলো নিয়ে আসতেছি আপনাদের জন্য। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন এপিসোডে।